8920 ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920-তে। আর জি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। অনুষ্ঠানের শুরুতেই সবার জন্য একটি সুসংবাদ জানাতে চাই। সেটা হচ্ছে লাখ লাখ জনতা, লাখ লাখ শ্রোতার চাপে এবং অনুরোধে এবং অ্যাডভাইস আমরা বলবো, আগামী সপ্তাহ থেকে হ্যালো 8920 যাহা বলিব সত্য বলিব এবং ডর, এছাড়াও বাকি যে রাতের অনুষ্ঠানগুলো আছে রাত 12টায় শুরু হয়, প্রত্যেকটি অনুষ্ঠান শুরু হবে রাত 11টা থেকে, অর্থাৎ 11টার খবরের পরপরই 11:05 থেকে। সবাইকে এরকম একটা সুসংবাদ দিয়ে আজকের অনুষ্ঠানটা শুরু করছি। অনুষ্ঠানের শুরুতেই আমরা একটু পরিচিত হব কে রয়েছে আজকের ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920-তে। হ্যাঁ, আপনার নাম? অভিজিৎ। পুরো নাম? অভিজিৎ বর্মন। অভিজিৎ বর্মন। বর্তমান বয়স কত? 24 বছর। জন্ম জেলা? ব্রাহ্মণবাড়িয়া নবীনগর। ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে। ঠিক আছে, শুরু করুন। মানে আমরা তো আসলে জীবনের গল্পে যারা গেস্ট থাকে তাদের জীবনের গল্পটাই শুনি, সুতরাং আপনি মন খুলে বলুন, একেবারে যেভাবে আপনি কথা বলেন বন্ধুর সঙ্গে ঠিক সেভাবেই বলেন। আমি যখন জন্মগ্রহণ করছি আমার মামার বাড়িতে, ঠিক আছে, মামার বাড়ি হলো মুন্সিগঞ্জ রিকি বাজার, ঠিক আছে। তো তখন মোটামুটি যখন জন্মগ্রহণ করছি তখন সবাই হ্যাপি প্লাস ইমি, মানে ছোট থাকতে আমার সবাই আদর করতো। ফাইন। কয় ভাই বোন ছিলেন আপনারা? আমরা এক ভাই এক বোন। মানে আপনি কি বড় না? হ্যাঁ, আমি বড়। তাহলে পরিবারের প্রথম সন্তান, আদর করাটাই স্বাভাবিক। জি, বলুন তারপর। দেন তখন আমার বাবা বিদেশ ছিল, ওমান। ছোটবেলাটা আস্তে 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 এভাবে ভাড়ে। তো আমার দুষ্টু মানে করতাম, মার হাতে ফিলিপি মায়ের খেতাম, মায়ের মারতো প্রচুর পরিমাণ, মায়ের মারতো, মা গায়ে হাত তুলতো। হ্যাঁ, প্রচুর পরিমাণ মারতো। আবার লেখাপড়ায় ভালো ছিলাম আস্তে আস্তে। তো মেট্রিক পাশ করি। আচ্ছা, এই সময়টাতে যে আপনি এসএসসি পর্যন্ত বললেন, বাবার সান্নিধ্য পেয়েছেন? বাবা আপনার? হ্যাঁ, বাবা আইসা পড়ছে। দেন আমার বয়স যখন 7-8 তখন বাবা এসে পড়ছে দেশে থেকে। তখন আমরা দেশের বাড়িতে চলে গেছিলাম। এসএসসি পর্যন্ত কি আপনি নানার বাড়িতেই? না, 8 পর্যন্ত পড়ালেখা করছি। মানে যখন বাবা আইসা পড়ছে তখন বাবার ওখানে চলে গেছে। তখন বাবার ওখানে চলে গেছে। এসএসসি হলো তখন দেশের বাড়ি চলে গেছে মামা। তখন মামার কাছে আবদার করছি, মামা আমার ল্যাপটপ লাগবো, আমার মোবাইল লাগবো। আমি কিন্তু ক্লাস 8 থাকতে মোবাইল চালাই। ক্লাস 8 থেকে মোবাইল চালান? মোবাইল দিয়েছিল কিনা নাকি আপনি নিজে কিনেছেন? আমি নিজে কিনি নাই। তো মামা ল্যাপটপে টাকা দিয়েছিল, অবশ্য ল্যাপটপ কিনা হয় নাই। আচ্ছা। তো এর মাঝখানে একদিন আমার এক ভাই ছিল, তো ভাইয়ের নাম বলতেছি বিশ্ব। তো ও একজনের সাথে কথা বলতো, তার সাথে অ্যাফেয়ার ছিল। যখন অ্যাফেয়ার ছিল তখন ভাইরে বলতাম, ভাই কার সাথে এত কথা বলছ, প্লাস কি করস, আসে বিষয় কি। কাকে বলছিলেন আমি ঠিক বুঝতে পারিনি। আমার ভাই মানে জাহাতো ভাই, জাহাতো ভাইয়ের সঙ্গে কোন একটা মেয়ের অ্যাফেয়ার ছিল। তো তখন জাহাতো ভাইয়ের সঙ্গে আপনার ধরনের কথোপকথন হতো? হ্যাঁ, মানে ফ্রি মাইন্ড ছিলাম। তো কথা বলার পরে তারে বললাম যে ভাই আমি তো কারোর সাথে কথা বলি না, তো বদি যেহেতু হবে তো নাম্বারটা দেন, একটু কথাবার্তা বলি। জাহাতো ভাই যার সঙ্গে প্রেম করতো তাকে বললেন তার নাম্বারটা দেওয়ার জন্য? তার নাম্বারটা দেওয়ার জন্য বললাম। দেন যখন আমার নাম্বার দেওয়ার জন্য বলছে, আমার নাম্বার দিস। নাম্বার দেওয়ার পর আমি কথাবার্তা বলতাম, অনেক লং টাইম কথা বলতাম। লং টাইম কথা বলতে বলতে তারে আমি একদিন বলছি, আপনি তো কথাবার্তা বলেন, প্রেম করেন, আপনারই করেন, আমাদের কি করতে মন চায় না? কলেজে উঠলাম। কিসে পড়তো? ওই মেয়ে পড়তো ইন্টার পাস করে ফেলছে, আর আমি মাত্র কলেজে উঠছি। তারপরে সে বললো ঠিক আছে তোমার আমি দিম। অনেক রিকোয়েস্ট করার পরে তোমার আমি একজনের সাথে কথা বলামো, নাম হয়েছে শ্রাবন্তী, কিন্তু একবারই আমি কথা বলাইতে পারবো, তারপরে আমি পারবো না। ঠিক আছে, একবার কথা বলাইতে পারলে একবারই। তো আমার একদিন সন্ধ্যার সময় বলে যে আসছে, কথা বলবো না? হ্যাঁ, হ্যাঁ অবশ্যই কথা বলবো। তো আমি ওই দিন ওর সাথে কথা বলি। এটা ছিল ডিসেম্বর 20 তারিখ। ওই দিন ওর সাথে আমি ফার্স্ট কথা বলি। ও পড়তো ক্লাস 9-এ উঠবে, এরকম সময়। তো কথাবার্তা বলি, ও ফার্স্ট কথা বলছি মনে হয় 56 মিনিট। প্রথম দিনই 56 মিনিট কথা বললেন? প্রথম দিন 56 মিনিট কথা বলছি, কারণ আমার ফার্স্টে বলছে সে যে একবারই কথা বলার চান্স পাইবা। একবার কথা বলতে যদি তুমি মিস করে ফেলো কোনো কথা, তাহলে কিন্তু নেক্সট ডে কিন্তু কথা বলবো না। আর ও কিন্তু মোবাইল চালায় না, আর যদি মিস করে ফেলে তো ও কিন্তু অনেক ভালো মেয়ে, তুমি যদি মিস করে ফেলে তো শেষ। তো ফার্স্টে কথা বললাম 56 মিনিট। 56 মিনিট কথা বলার পর মানে কথার মধ্যে এরকম বললাম যে আজকেই তো কথা বলবা, নেক্সট ডে তো ভুলা যাইবেন, আপনি করে আপনি তো পরে আমায় ভুলা যাইবেন যে এটা এটা এটা। আমার তো আমি তো ভুলতে পারবো না, কারণ যেহেতু আমি কোনো মেয়ের সাথে কথা বলেন নাই, আপনি ফার্স্ট
এটা আমার অনেক দিন পর্যন্ত মনের মধ্যে কাজ হয়ে থাকবে। মানে ইমোশনালি কিছু ব্ল্যাকমেল করা আছে না, ওইরকম কিছু ব্ল্যাকমেল করলাম তারে। যখন ব্ল্যাকমেল করলাম, তো মেয়েটা সম্পর্কে আপনি আগে থেকে জানতেন? না, কথাবার্তা বলার পরে সে একদিন আমার মোবাইলে ফোন দেয়, তার নিজের বাসার মোবাইল, সে তো মোবাইল চালায় না, তার মার মোবাইল দিয়ে মাঝে মাঝে ফোন দেয়। আচ্ছা, যে মহিলা আপনাকে নাম্বারটা দিল ভগবতী, সে ওই মেয়ের কি হতো? সে ওই মেয়েরই হতো, আপনার কি বলে সম্পর্কে কিছু হতো? হ্যাঁ, আপনার ভাগ্নি লাগতো আর কি। আচ্ছা, ঠিক আছে বলুন। তারপর বাসার নাম্বারে ফোন দিয়েছে? হ্যাঁ, তারপরে বাসার নাম্বারে ফোন দিত, কন্টিনিউ কথা বলতাম, প্লাস তাদের বাসায় যেত যখন তার মোবাইল দিয়ে কথা বলতাম। তো এইভাবে আমরা কন্টিনিউ কথা বলতেই থাকি। দেন 20 তারিখে, ডিসেম্বর 20 তারিখে তো কথা বলছি। দেন যখন 14 ফেব্রুয়ারি আসে, 14 ফেব্রুয়ারির মধ্যে 13 তারিখে আমরা কলেজ থেকে পিকনিকে যাই কক্সবাজার। আচ্ছা, কক্সবাজার যখন যাই তখন তো আমি বেশিরভাগই মোবাইল ব্যস্ত থাকতাম, কারণ তার সাথে কথা বলতে লাগবে। তো 14 তারিখে ফার্স্টে ওরে আমি বলছিলাম যে আমি আই লাভ ইউ শব্দটা বলতে পারি না, আই লাভ ইউ মানে অনেক কষ্টে মনে হয় সামনাসামনি না, আমি ছিলাম কক্সবাজার। তো আমি তারে, সে ফোন দিতেছিল না, আমি অনেক আশায় ছিলাম সে ফোন দিব, আমি কথা বলবো এটা সেটা। তো ওর বান্ধবীর মোবাইল দিয়ে ফোন দেয়। ওর বান্ধবী নাম, মেয়েটাকে আপনি দেখেছেন? আমি দেখিনি তখনও। মেয়েটাকে আপনি দেখেন না? ওকে। তার বান্ধবী মোবাইল দিয়ে ফোন দেয়। ফোন দেওয়ার পরে বলে যে, আমি বললাম যে আই লাভ ইউ। সে বললো যে আমি কালকে জানাবো। আমি আচ্ছা ঠিক আছে জানাও, তো না হলে কিন্তু আমি শেষ। পরবর্তীতে পরের দিন জানাইলো হ্যাঁ আমি রাজি আছি, এটা সেটা। তারপরে ও তো আপনাকে দেখেনি? ও আমাকে দেখেনি, কেউ দেখিনি। তো সামনে বাড়তেছে, এভাবে কথাবার্তা বলি। তখন বিষয়টা হচ্ছে যে ওর বান্ধবী ছিল শারমিনের মোবাইল দিয়ে অলওয়েজ কথাবার্তা বলতাম। ও ওদের বাসায় বসে থাকতো অলওয়েজ, দেন সবসময় কথা বলতাম। দেন বলতে দেখা গেছে কিছুদিন পরে আমাদের এইখানে মানে মেলা হয়েছে, মানে বড় করে অনেক মেলা হয়েছে। তো মেলার মধ্যে আমি ওর জন্য অনেক কিছু কিনলাম, তো কসমেটিক কিনছি। তো আমি আমার ছবি দিছি ফার্স্ট টাইম, ছবি প্লাস বাইরে ছবি বাইরে পাঠাইছে এইভাবেই। তো এইগুলো পাঠাইছে এখানে কুরিয়ান সার্ভিস আর কি, টঙ্গি। আপনার ছবি? হ্যাঁ, আমার ছবি। এই ঢাকা টঙ্গি। মেয়েটা চেয়েছিল? হ্যাঁ, মেয়েটা চেয়েছিল। আপনি চেয়েছিলেন না ওর ছবি? আমি চাই নাই, আমি বলছি তুমি আমাকে দেখো, ফার্স্ট টাইম তুমি আমাকে দেখো, যদি ভালো লাগে দেন আমি তোমার দেখতে যাবো, উইদাউট না। দেন আমি ঢাকা টঙ্গিতে পাঠাইলাম, ছবি পাঠাই দিচ্ছি। পাঠানোর পরে আমার এক মামা আছে ওইখানে, রনি মামা। তো ওই রনি মামা রিসিভ করছে ফার্স্ট টাইম ছবিগুলো রিসিভ করার পরে দেন আমি বললাম যে তার বান্ধবী, তার কথা বলি না, তার একটা বান্ধবী ছিল শারমিন, মানে ক্লোজ ফ্রেন্ড, পৌঁছে দিতে। হ্যাঁ, আমি বললাম যে মামা আপনি কাজ করেন, আপনি শারমিন নেটের দিয়ে দেন। পার্সেল পাঠানোর পরে সে আমারে সবগুলো খুলে দেখছে। দেন ও আমারে দেখছে, দেখার পরে ও স্কুলে যখন স্কুল থেকে আমার ফোন দিছে, স্কুলে বান্ধবীর মোবাইল দিয়ে ফোন দিছে, যে বলছে দেখছি ভালোই লাগছে, বেশি খারাপ লাগে না, ভালোই লাগছে। পরে ভালো লাগছে, আচ্ছা ঠিক আছে, তুমি তো আমার দেখছো ভালো লাগছে? হ্যাঁ। আমি কই তুমি পছন্দ করছো নাকি? তোমার বান্ধবী সার্কেলে দেখাও নাই? তোমার বান্ধবী সার্কেল পছন্দ করে নাই? বলে যে হ্যাঁ আমার একটা বান্ধবী আছে, আমার বান্ধবী পছন্দ করছে। আমি কই কে জেলাস ফিল হয়েছে? জেলাস ফিল তো হওয়ার কথা নাকি, যদি লাভ করতো জেলাস ফিল তো হবে। তো বললো যে না, হ্যাঁ জেলাস ফিল হয়েছে, মোটামুটি হয়েছে, খারাপ হয় নাই। তো আমার ভাল লাগে নাই ও যখন বলছে এটা। আমি কো আচ্ছা, তো তুমি তো আমার দেখছো, তো ভাল লাগছে, তো আমি তো তোমার দেখার দরকার আছে। আর দেন তুমি আমার ছবিতে দেখছো, বাট তো আমি তোমার ফেস টু ফেস দেখবো, তুমি আমার ফেস টু ফেস দেখো, এবং চলো একদিন ঘোরার জন্য একটা প্ল্যান করলাম যে এই জায়গায় আমরা ঘুরতে যাব। অবশ্যই আমার জন্য 1-2 ঘন্টা সময়, অন্তত পক্ষে 1 ঘন্টা আমার জন্য সময় বের করো তুমি, যেভাবেই হোক। হ্যাঁ, শ্রাবন্তীকে বললাম আমি 1 ঘন্টার জন্য সময় বের করবো। তো শ্রাবন্তী বললো ওকে ফাইন, ঠিক আছে, তো আমি সময় অবশ্যই বের করবো। তো ফার্স্ট টাইম আমি মামা বাড়ি যাই। মামা বাড়িটা হলো আপনার ঢাকা টঙ্গী পাগার।
আচ্ছা, টঙ্গী পাগার। তো ওইখানে আমি গেলাম, যাওয়ার পরে যেই ভাইয়ের সাথে ওই যে আমার ভাইয়ের সাথে যে মেয়েটার সম্পর্ক ছিল না ভগবতী, তাদের বাসায় আমি ফার্স্ট টাইম গেলাম। যাওয়ার পরে আমি দেখলাম যে ছবিটা, আমি বললাম যে কালকে তো দেখবো সকালে, মানে আমি ছবিটা একটু দেখি, কারণ কালকে সকালে বলছে যে 7টা বাজে তুমি থাকবে এখানে। ওকে ফাইন, তো তার আগে আমি একটু ছবিটা দেখবো। ওকে, তো ছবিটা যখন দেখবো, ছবি বের করে দেখাইলো, আমার এরকম লাগলো যে এই একটা মেয়ের সাথে আমি প্রেম করলাম, এই একটা মেয়ের সাথে আমি কথা বললাম এতদিন। মানে এটা কতদিন কথা বলার পরে? এটা 5 মাস। 5 মাস। এবং মানে আমি একেবারেই পছন্দ হয়নি মেয়েটা? একেবারেই পছন্দ হয়নি। কেন পছন্দ হয়নি? মানে আমি আমার ফার্স্ট টাইম ঠোঁটে লিপস্টিক দিয়ে পছন্দ হয় না। দেন পছন্দ হয় না, আমি বলতেছি শাড়ি পড়ছে, মানে খুবই কালো ছবির মধ্যে আসতেছে। মামার বাসায় গেলাম, মামার বাসায় গিয়ে বললাম, মামা দেখছি তো ভাল লাগে নাই বেশি। কাকে বললেন? মামাকে। কয় তুই না, আমি আগে মামারে বলছিলাম যে মেয়েটারে আমি পছন্দ করি, এটা আমি বলি নাই, মানে বলছে আমার ফ্রেন্ড পছন্দ করে। তুই না বলছো তোর ফ্রেন্ড পছন্দ করে, তুই পছন্দ করস? আমি কই হ্যাঁ মামা আমি করি। আচ্ছা ঠিক আছে, তো কি কালকে দেখা করবি? আমি কই না থাক, দেখা করার দরকার নেই। তারপর আমার মনে করলাম এত দূর থেকে আসছি, এমনি করছি, তো দেখাই কি করে যায় না, ও তো খারাপ মনে করবো আমার যে ছবি দেখে চলে গেছে। তো দেন সকাল 7টা বাজে আমি দেখা করলাম, ও স্কুল ড্রেস পরে টেম্পু স্টেশন আসতেছিল, তো আমি দাঁড়াইছিলাম, আমি আমার মামা যেন আমার আসছে, আইসা ইসের মধ্যে উঠছে, আর ভগবতী মানে যে করে দিছে সেও আসছে। আসার পরে দেন সে আমার বলতেছে যে এইটি শ্রাবন্তী। আমি কি এটা শ্রাবন্তী? এটা ছবি আমি দেখছিলাম। হ্যাঁ এটাই তো শ্রাবন্তী। তুমি কি শ্রাবন্তী? হ্যাঁ আমি শ্রাবন্তী। আচ্ছা। তারপরে ছবির সাথে কি বাস্তবে মিল ছিল না? হ্যাঁ না, ছবিতে ছিল কালো। আচ্ছা, আর বাস্তবে মোটামুটি চলে। বাস্তবে দেখে আপনার একটু হলো পছন্দ হলো, তাই তো? হ্যাঁ। দেন তারপরে আমরা ওর স্কুলের সামনে থামাইছিল, তো ওইখান থেকে ফার্স্ট টাইম আমরা বলতেছি যে এখন ঘুরতে যাব। মামা কোথায় ঘুরতে যাবো? আমি তো ওই জায়গা মাগা কিছুই চিনি না, আমি তো একবারে নতুন, আমি আনছি ব্রাহ্মণবাড়িয়া থেকে, কিছুই চিনি না। আচ্ছা ঠিক আছে, তুই আমার সাথে চল। ফার্স্ট টাইম গেলাম আব্দুল্লাপুর থেকে। আমার মামা বললো যে এখান থেকে তুই বাসে করি আমাদের আশুলিয়া নিয়ে গেল। আশুলিয়া ফার্স্ট টাইম মানুষ নৌকাদা ঘুরে না, আশুলিয়ার মধ্যে অনেকই নৌকাদা ঘুরে, ও শুনছে, আর ও আমার বলছে যে আশুলিয়ার এই দিকটা মনে ভালো সাইট। তো যখন আমরা ঈদা যাইতেছিলাম, তখন ও কথা বলতেছিল যে আমার মামা মনে হয় এটা ভালোভাবে দেখবো না, আমার মামার জন্য ভয় করে, নয়তো সবকিছু ঠিক আছে। আচ্ছা, তোমার মামার জন্য ভয় করে, সমস্যা নেই। দেন আসলে যখন আমরা যাই ফার্স্ট টাইম নৌকাদা ঘোরার সময় নৌকা ভাড়া করলাম, ঘুরলাম, আমাদের একটা নির্জন জায়গার মধ্যে নিয়ে গেল। নির্জন জায়গার মধ্যে নিয়ে গিয়ে কে ছিলেন? আপনি? আমি আর শ্রাবন্তী, আর কেউ ছিল না। আপনার মামা? মামা বলতেছে তোরা থাক। আচ্ছা, মামা তো সম্পর্কের মামা, মানে দূরসম্পর্কের মামা? দূরসম্পর্কের মামা, কিন্তু খুবই কাছের, খুবই আদর করে। আপনাদের সমবয়সী ছিল নাকি? আমাদের সমবয়সী, আমাদের 2 থেকে 3 বছরের সিনিয়র। দেন ওইখানে যে আর কি মাঝি, সে বলতেছে যে মামা চাদরটা কি ফেলাই দিব নাকি? মানে ওইখানে সিস্টেম হয়েছে, মানে চাদর আছে না, ওইখানে চাদর থাকে, চাদর চারপাশ দিয়ে ধাইকা দেন এইভাবে। নৌকাটা কোথায় জানো? এটা হলো আশুলিয়াতে। আচ্ছা, এখানে অনেক নৌকা আছে, মানে চাদরটা ঢেকে দেয় এবং চাদরের মধ্যে অশ্লীল কার্যকলাপ, অসামাজিক কার্যকলাপ চলতে থাকে। এগুলো নিয়ে রিপোর্ট হয়েছে অনেক আগে টেলিভিশনে এবং পত্র পত্রিকাতেও। ঠিক জানি না, মানে এটার নেগেটিভই বলবেন আমার মনে হয় সবাই, সামাজিকতার জায়গা থেকে। যাই হোক, আপনি চাদর ফেলে দিতে বললেন? না, তাহলে সে মানে মাঝি বলতেছে যে মামা চাদরটা কি ফেলাই দিব নাকি? আমি কিছু না, চাদর ফেলাই কি করবেন? আমি মানে আমার নিজের কাছে তো আনইজি ফিল লাগতেছে, ওর সাথে আমি বইসে রইছি, আমার নিজের কাছে তো জীবনের প্রথম দেখা, আবার বলে চাদর ফেলাই দিব, কি বলে? আর আমি একটু ভয় ছিলাম, হাইরে চাদর ফেলানোর কথা বলছে নাকি কি জানি কি হয়, কারণ এইখানে তো যেইখানে এইসব কাজ চলবে ওইখানে রিস্ক বেশি। আমার মাথার মধ্যে খুবই গ্রুপ ধরে ব্ল্যাকমেইল করে অনেক। হ্যাঁ, অনেকে ধরে ফেলে ই করে, দেন ও অনেক ভয় পেতেছে। তো আমি কথাবার্তা বললাম ওইখানে নৌকার মধ্যে মোটামুটি। আর তারপরে কি আমি কই আধা ঘন্টা 20 থেকে 30 মিনিট সর্বোচ্চ থাকার পরে আমি বললাম যে এখান থেকে চলে যাই, মানে আনইজি ফিল লাগতেছে, মানে বলা যায় না কোন সময় কি হইয়া যায়, দুর্ঘটনা ঘটে যায়। হ্যাঁ, তারপরে দেন মাঝিরে বললাম যে ভাইয়া নিয়ে যান। পরে আধা ঘন্টায় আমার কাছে সে দাবি করলো 600 টাকা, 600 নাকি 800 জানি। আমি বললাম কি 800 টাকা? সর্বোচ্চ 1 থেকে 200 টাকা হইতে পারে, 800 টাকা কি করে হয়? তো ওইখানে 300 টাকা নিল।
আচ্ছা, ওই 300 টাকা নেওয়ার পর আমরা ওইখান থেকে চলে আসলাম। চলে আসার পরে ওদের বাসায় চলে গেলাম, আমি আমার বাসায় চলে আসার পরে এভাবে মোবাইলে কথাবার্তা হয়। সে আমারে পরের দিন আমার চিঠি লেখছে। সে চিঠিতে এরকম উল্লেখ করছে যে অনেক কিছু আশা ছিল কিন্তু কিছুই হলো না, এরকম জাতীয় কিছু, মানে খারাপ একটুখানি ইঙ্গিত করছে। কিছুক্ষণ পরে আমার ফোন দেয়, আমি কি তুমি কি লেখছো এটা, অনেক কিছু আসলে কিছুই হলো না মানে কি বুঝাইতে দিতেছো? আমি তো এটি লেই নাই, আমার বান্ধবী শিখাই দিছে, বুঝছো? আমার বান্ধবী শিখাইছে, দেন আমি এগুলো লেখছি। আমি বললাম ও আচ্ছা, বান্ধবী শিখাই দিছে, বান্ধবী শিখালে কি লেখতে লাগে নাকি, তুমি বুঝো না? আমি কি পরে মামা সবাই তো চিঠিটা দেখছে, চিঠি কি লেখছে। তো মামা ফান করে বলতেছে, কিছু করস নাই তুই, অনেক কিছু মেয়েটা ছিল। আচ্ছা, আমাদের লাভ স্টোরি এইভাবে সুন্দর করে আগাইতেছিল। তারপরে আমি সকাল মিনিমাম আমার 4টা বাজে ঘুমের থেকে উঠতে লাগবে। 4টা বাজে যদি ঘুমের থেকে না উঠতে পারে আমি পৌঁছে যেতে পারবো না, কারণ 4টা বাজে ঘুমের থেকে উঠে আমার রেডি সবকিছু হতে লাগবে। দেন তারপরে আমার কি করতে লাগবে, 5টা লঞ্চ আমার ধরতে লাগবে। 5টা লঞ্চ যদি আমি মুন্সিগঞ্জ থেকে ধরি তাহলে আমি 1 ঘন্টা 20 মিনিটের মধ্যে আসতে পারবো ইসের মধ্যে, সদরঘাট থেকে টানা। তখন তো 7টা 7:30 বাজে, তেমন জ্যাম থাকে না, 1 ঘন্টায় আমি অনায়াসে চলে আসতে পারবো। ঠিক আছে, তো আমি এইভাবে কন্টিনিউ, এভাবে দেখা গেছে আমার এমনও দিন গেছে যে আমার রিস্কা নেই, কিন্তু আমি তোর কথা দিছি, আমার রিস্কা ভাড়া ছিল 30 টাকা, আমি হাইটে গেছি। আচ্ছা, দেন তারপরে যাওয়ার পরে ওইখানে এভাবে, তারপরে এইরকমও গেছে যে হাইটে তো সবসময় যাওয়া সম্ভব না, শীতে অনেক সময় শীত এসে পড়ে, শীতের সময় দেখা গেছে হাইটে যে অন্ধকার থাকে। একদিন আমার কি হয়েছে, রাত 3টা বাজে বের হয়ে গেছে, আমার ঘড়িতে যে দেখতেছি যে বাজে 5টা, ঘড়ির টাইমটা ছিল উল্টা পাল্টা। তো আমি বাইরে হয়ে গেছি, অনেক দূর যাইয়া দারোয়ানে পড়ছে সামনে, তুমি এত রাত্রে ঘুরে যাও? আমি কে 5টা লঞ্চ ধরতে লাগবো, এখন কি 5টা বাজে নাকি? কয়টা বাজে? 3টা বাজে, রাত 3টা, মানে আমার ঘড়ির টাইম তো ঠিক নাই। আর মানে কি বলে, শীতের রাত্রে কিছু বোঝা যায় না। তো আমি যাইতে থাকি, হাঁটতে থাকি। তাহলে আমি ওই দিন মানে অনেক দূর আগায় ফেলছিলাম, খুব ভয় পেয়েছি যে ইসিরি কি জানি হয়, এরকম হয় আর কি, প্রেমে পড়লে এই জিনিসগুলো চলে আসে এবং কি জানি হয়, ন্যাচারাল খুব। ওকে, তো শ্রাবন্তীর সঙ্গে আপনার প্রেম খুব ভালোভাবে এগোচ্ছে, বলুন তারপর। হ্যাঁ, দেন কথাবার্তা বলতে থাকি, করতে থাকি। দেন আমি ফ্রেন্ডলি, মানে ওর ফ্রেন্ড, যে ফ্রেন্ড গুলো আছে 3-4টা ফ্রেন্ড আছে, ওর ফ্রেন্ড গুলোর সাথে ভালো কথা বলি আমি। ওর তো মোবাইল নেই, আর তাদের কাছে মোবাইল আছে। চিন্তা করি যে ওর সাথে যদি ভবিষ্যতে রিলেশন বিচ্ছেদ হয়ে যায়, মানে রিলেশন ব্রেকআপ হয়ে গেল আমাদের কোনো কারণে, দুর্ঘটনাবশত, দেন ওদের বান্ধবীর সাথে যদি ভালো কালেকশন রাখতে পারি, দেন তাদের মাধ্যমে আমি রিলেশন আবার লাগাতে পারবো। মানে শ্রাবন্তীর সাথে যদি রিলেশন ব্রেকআপ হয় তাহলে ওদের বান্ধবীর মাধ্যমে ওকে আবার কনভিন্স করতে পারবো। হ্যাঁ, কারণ তাদের তো আমার ভালো করে পড়াতে, এই হেল্পটা আপনার লাগবে। ওকে, ঠিক আছে। দেন এভাবে কথা বলতে বলতে দেখা গেছে, তা আমি বললাম একদিন যে তোমার আমার কি মানে ভাল লাগছে নাকি, এইভাবে মানে ওর বান্ধবী মুখ থেকে শুনছি যে আমার দিকে মোটামুটি পছন্দ হয়েছে। মোটামুটি মানে এতটা না। দেন আমি বলতেছিলাম যে মোটামুটি পছন্দ হয়েছে, আচ্ছা ঠিক আছে দাঁড়াও। ও বলতেছে সামনাসামনি যদি ও আমার প্রপোজ করতো আমি রাজি হইতাম না, প্লাস হইতাম না, কিন্তু ওর কথার ভয়েসটা ভালো লাগছে, ভয়েস ভালো লাগিয়ে গেছে। আমি বললাম ভয়েস ভালো লাগছে, আচ্ছা ঠিক আছে ভয়েস ভালো লাগছে, হ্যাঁ আচ্ছা মাইন্ডে আছে আমার। এখন কি করতে পারি, এখন সামনাসামনি আমি মোবাইলে অবশ্য কথা বলছি, আমার ফ্রেন্ড সার্কেল আছে, আমার ফ্রেন্ড সার্কেল অনেকগুলো ফ্রেন্ড সার্কেল, তো তারা আমার একটা কাজ করাইতো। কাজ কি, তারা যা গার্লফ্রেন্ড আছে না, গার্লফ্রেন্ড, আমি কইতাম এনি মেয়ের নাম্বার আইনা দিবি, আমি পটাই দিব, শিওর কনফার্ম, তুই আমার আইনা দে, আমি পটাই দিব। তো দেখা গেছে ওরা আমার 2-3টা আইনা দিত, আগে পাস্টের কথা বলতেছি। তো আমি কথা বলতাম, হ্যাঁ পটাই ফেলতে পারতাম, মেসেজ করতাম সুন্দর সুন্দর SMS। সম্পর্ক হওয়ার আগে না পরে? সম্পর্ক হওয়ার অনেক আগে, মানে আমি সম্পর্ক করি নাই, আমি তো আমার ফ্রেন্ড সার্কেলে চ্যালেঞ্জ নেওয়া বা এরকম চ্যালেঞ্জ নেওয়া, যে আমি আগের কথা কিন্তু বলতেছি। কেন বলতেছেন? মানে আগে মনে মনে আর কি আসতেছে যে আমি আগে তো অনেক মেয়ের পড়াইছি, আমি তো ফেস এই সম্পর্কের এরকম একটা জায়গায় এসে আপনার এই ধরনের কথা আবার কেন মনে পড়ছে? না, এই ধরনের কথা মনে পড়তেছে, আমি ফান করছি। আচ্ছা, ফান মানে আমার ফ্রেন্ডের লাভারদের সাথে, যারা মানে চিন্তা ভাবনা করে যে হয়তো বা আমার ছাড়া অন্য কেউ ধরতে পারে,
ঠিক আছে, তাদেরকে টেস্ট করার জন্য আমার তারা নাম্বারগুলো দিত এবং মেয়েটা আলটিমেটলি পটেও যেত, তাই তো? হ্যাঁ, পটে যেত। আমি 3-4টা এরকম পটাইছি। সো আমি এই ক্ষেত্রে আমি যেহেতু তাদেরকে মোবাইলে পটাইছি, ওরে মোবাইলে পটাইলাম, তো আমি কি আমার ফিস কি তুই খারাপ নিয়ে আমি পারবো না সামনাসামনি। তো আমি একটা মোটামুটি চ্যালেঞ্জ নিয়ে নিলাম যে আচ্ছা ঠিক আছে আমি পটামো, সামনাসামনি পটাবেন মানে আর সামনে মানে অন্য কোনো মেয়ের পটামো। তো আমি মানে যেহেতু যখন আপনি শুনলেন যে ওর বান্ধবীর কাছ থেকে যে মোটামুটি পছন্দ হয়েছে তেমন একটা পছন্দ হয়নি, তখন মনের মধ্যে এইরকম একটা খুব জন্ম নিছে যে মোটামুটি একটা মেয়েকে আপনি পটাবেন। হ্যাঁ, তো এভাবে দেখা গেছে আমি কীর্তনে যাইতাম, কীর্তন হতো, কীর্তনের মধ্যে আমি মেয়ে দেখলাম, তো চোখে চোখ রাখার চেষ্টা করলাম, আমি দেখলাম হ্যাঁ রাখে। তো দেন ওর আমি বললাম যে তোমার ভালো লাগছে, তোমার নাম্বারটা দেওয়া যাবে? হ্যাঁ দিয়ে ফেলতো। আচ্ছা, হ্যাঁ, তারপরে কথাবার্তা বলতাম, পটে যেত। তারপরে দেন দেখা গেছে যে আপনার সম্পর্কে থাকা অবস্থায় মানে শ্রাবন্তীর সঙ্গে সম্পর্কে থাকা, হ্যাঁ শ্রাবন্তীর সাথে সম্পর্কে থাকা অবস্থায়। দেন আরেকটা হলো যে আমাদের বাসার মধ্যে একটা মেয়ে বেড়ে আসলো, অনেক সুন্দর, অনেক নাইস। এই মেয়েটা পড়ে ক্লাস 7-এ কিংবা 8-এ, 7-8 নারায়ণগঞ্জের মধ্যে মনে করেন নামি দামি রেস্টুরেন্ট আছে, ওইখানে নাম করে রেস্টুরেন্টের মধ্যে একটা যদি রেস্টুরেন্ট থাকে তাদের আছে। সরি, নৌসুন্দিতে চিন্তা ভাবনা করলাম এটা পটাতে লাগবো, ঠিক আছে পটাই। তো আমি কথাবার্তা বলছি, ইমি বলছে যে মোটামুটি ব্যাডমিন্টন খেলতে, ইমি খেলে ওরে কনভারসেশন করি, দেন পটি হয়েছে। আমি তো পারি, তো ওরে আমি বললাম যে আমি কিন্তু প্রেম করতেছিলাম, ফাইজলামি করতেছিলাম, তুমি বুঝলাম সামনাসামনি পারি না, আমি কিন্তু সামনাসামনিও পারি। মানে সামনাসামনি পারি না মানে সামনাসামনি আমার এতটা খারাপ যে আমি সামনাসামনি কিছু করতে পারি না, যে সামনাসামনি প্রেম করতে পারবো না। আমি সামনাসামনি পারছি, প্রেম করছি। আমি মেল লিস্ট দেখাইছি, 4-5টা মেল লিস্ট দেখাইছি। এরকম এই কথাটা ও কেন বললো? ও আমার সামনাসামনি মানে আমার কথা শুনে ভালো লাগছে, আমার এটা খুব খারাপ লাগছে যে আমার কথা শুনে ভালো লাগছে, আমার ভালো লাগে নাই। দেন আমারে ওকে সো আমি পয়েন্টটা বুঝতে পেরেছি যে ওকে দয়া করতেছে আপনাকে। হ্যাঁ, আমি পয়েন্ট ইজ দ্যাট, প্রিয় শ্রোতা, সেটা হচ্ছে যে ও ফোনে পটে গেছে এই ছেলেটার প্রতি, শ্রাবন্তী আমাদের যিনি আজকে অতিথি, কি নাম যেন বলছেন, অভিজিতের প্রতি ফোনে পটে গেছে। তো শ্রাবন্তী যেটা বলেছে যে ফোনেও খুব ভালো, কিন্তু সামনাসামনিও তেমন একটা ভালো না। কিন্তু ওর যেটা ইগোতে লেগেছে যে সামনাসামনি আমি ভালো না, তাহলে আমি আরো বেশ কিছু প্রেম করে দেখাই। তো এটাও চ্যালেঞ্জ হিসেবে নিয়ে বেশ কিছু মেয়েকে পটানোর চেষ্টা করেছে সামনাসামনি, যেটাও শ্রাবন্তীকে পরবর্তীতে আবার বলেছেন যে বোধহয় 4-5টা মেয়ের সঙ্গে আপনার সম্পর্ক বা এরকম কিছু একটা। ওকে, তারপর শ্রাবন্তী কি বললো? শ্রাবন্তী এরকম কিছু বলে নাই, মানে এভাবেই, মানে এটা আমি বলছি অনেক পরে, অনেক পরে বলছি। তো আমরা ঘুরতে যেতাম, এর মাঝখানে অনেক ঘোরা করতাম। তো মানে কি বলে, আমার আসতে অনেক কষ্ট হইতো, কিন্তু আমাদের দেখা গেছে যে 15 দিন 20 দিন পর পর এরকম ভাবে আমার কন্টিনিউ আসলে আমার দেখাই লাগলো ছিল ওই সময়টাতে। এই স্টেজটা বোঝাটা খুব গুরুত্বপূর্ণ, যে কারণে এই কোশ্চেনগুলো করছি। স্যাটিসফাইড আবার স্যাটিসফাইড না, বোথ সাইড থেকে। মানে ওর পক্ষ থেকেও মনে হতো যে ঠিক আছে ছেলেটা ভালো, বাট কনফিউশনে আছে, সামনাসামনি এরকম একটা ভালো না। আপনার জায়গা থেকেও একেবারে পরিপূর্ণ সন্তুষ্ট না, কিন্তু ঠিক আছে। অভিজিৎ তার জীবনের গল্প নিয়ে আমরা তার কাছে আবারও ফিরছি। অভিজিৎ, যেখান থেকে আমরা ছিলাম, তারপর দেন ও বলতেছে যে তুমি কিছু করো, এখন নিজের পায়ে খাড়ানোর চেষ্টা করো। কারণ আপনি কিসে পড়েন? আমি ইন্টার থেকে নিয়ে আস। তো এই সময়টাতে নিজের পায়ে মানে ও বলতেছে যে তুমি কিছু করতে হবে, না হলে কিন্তু পরবর্তীতে দেখা গেছে আমার সর্বোচ্চ মেট্রিক পরীক্ষা পর্যন্ত রাখবো, সর্বোচ্চ, তারপরে বিয়ে দিয়ে দিবে। তারপরে বিয়ে দেওয়া চিন্তা ভাবনা, কারণ আমার অলরেডি একটা সম্বন্ধ দেখছে। তারপরে আমি চিন্তা ভাবনা করলাম যে এখন আমি কি করতে পারি, এখন আমার কিছু না কিছু করতে লাগবে। দেন আমার যে একটা ভাই ছিল, বললাম যে ফার্স্ট টাইম লাভ করাই দিচ্ছে, যে তার মাধ্যমে ডেস্টিনি ছিল তখন খুবই পপুলার। ভাই আমার বললো যে একটা কাজ করতে, তোর মুভি নিয়ে যাই। আমি কই এটা হলো ভুয়া, এটা হলো বাদ, এটার মধ্যে যাবো না। আমি এমন কোয়েশন করবো, আমার আনসারই দিতে পারবো না, তো আমার কি জয়েন করে? আমি ঠিক আছে, তুই যত কোয়েশন করতে আসতো, যদি কোয়েশন আনসার দিতে পারে তাহলে তুই জয়েন করবি, না তুই করবি না। আমি আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে যা। আমি ঠিক আছে। তো যে বসছে তা আমি চিন্তা ভাবনা করছি ও আমার কি বুঝাইবো, আমি ওরা গাইল করলাম মাস্ট বি। তো ও আমার এভাবে বুঝাইছে, ও আমার আমি কি ওরা গাইল করবো, মানে এইভাবে নিজে গাইল হয়ে গেছে। মানে এরকম অস্ত্র নিয়ে বয়, যে কোনো কোয়েশন করবো আনসার মাস্ট বি
দিবই। আর মানে এভাবে আনসার দিব মানে আপনি বিশেষ করে আসতে লাগবেই, না আসার কোনো সুযোগ নাই। কি আপনি যে কোনো জিনিস মানে জীবনে এই ডেস্টিনি না করলে আর অন্য কোনো কিছু করার কোনো মানেই হয় না, এরকম মনে হবে। হ্যাঁ 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 মানে এরকম দেন আমি বুঝলাম দেন আমি জয়েন হয়ে গেলাম 10,000 টাকা নিয়ে শেয়ার প্যাকেজ। দেন কতদিন পরে ও বাসার মোবাইল দিয়ে কন্টিনিউ কথা বলা শুরু করে দিল। বাসার মোবাইল দিয়া তখন বাসাতে প্রবলেম হয়, যে আমি বললাম তোমার বাসাতে প্রবলেম হয় প্লাস ফ্রেন্ড সার্কেলও প্রবলেম হয়, আমি তো কথা না বোঝা থাকতে পারি না। তো আমি আগে অনেক টেস্ট করতাম, তুমি কি আমারে ভালোবাসো, কতখানি ভালোবাসো? তো আমি অনেক ভালোবাসি, মানে যখন আমরা ঘুরতে যেতাম অনেক ভালোবাসি। কেমন ভালোবাসো, তুমি আমাকে কি করতে পারবা? আমি তো হ্যাঁ তোমার লিয়ে মরতে পারবো। আমারে বলে সে তোমার জন্য মরতে পারবো, তুমি আমাকে মরতে পারবা? আর আমার সে কোয়েশ্চেন করছে তুমি আমার জন্য কি পারবা? আমি কি তোমার জন্য মরতে পারবো না, মৃত্যুবাদে সব পারবো, মরে গেলে ভালোবাসবো কিভাবে এটা পারবো না, এটা মানে আমার সমস্যা নেই। তারপরে সে আমারে বললো যে আচ্ছা আচ্ছা এটা পারবা। হ্যাঁ, পরবর্তীতে আমি তারে বললাম তুমি যে আমার সাথে প্রেম করো ভালোবাসা করো, হ্যাঁ ভালোবাসার মিনিং বুঝো কি? সে বলে না ভালোবাসার মিনিং বুঝি না। তাই আমি ভালোবাসার মিনিং বললাম যে বদলে ভেবে চিন্তা কাজ না করে শত হইল কি জানি ভর পরে ল ভেবে চিন্তা কাজ না করে লতে লুক লজ্জা ত্যাগ করে। ওকে, আমি ফার্স্ট টাইম এরকম একটা মিনিং মানে জানতে যাচ্ছি, সো ইটস ফানি। আমি জানি না ইয়াংদের মধ্যে জিনিসগুলো আছে কিনা। ওকে, ভতে ভেবে চিন্তে কাজ না করে লতে লোক লজ্জা ত্যাগ করে, তারপর ল বা বাবা মার মুখে চুনকালি মেখে। ওকে ওকে, তারপর সতে সাগরে লাফ দেওয়া। তাহলে পুরো মিনিটটা দাঁড়াচ্ছে এরকম, ভেবে চিন্তে কাজ না করে লোক লজ্জা ত্যাগ করে বাবা মার মুখে চুনকালি মেখে সাগরে লাফ দেওয়া। এটাই হচ্ছে ভালোবাসা। বুঝেন অবস্থা আজকালকে ইয়াং যারা, তারা ভালোবাসাতে কতটা ডেসপারেট, এবং তারা ধরে নিচ্ছে যে বাবা মার মুখে চুনকালি দিতেই হবে এবং ভালোবাসলে সাগরে লাফ দিতেই হবে এবং লোক লজ্জার কোনো প্রকার তোয়াক্কা করা যাবে না। ওহ, ইন্টারেস্টিং। তারপর আপনি এটা বললেন তাকে, তারপর তাই বললাম এমনি পারবা, বুঝালো যে এখন আগামো পরে পিছিয়ে যাবো তা কিন্তু হইব না। হ্যাঁ পারবো কোনো সমস্যা নাই, আমি পারবো। আচ্ছা ঠিক আছে। দেন কিছুদিন পরে দেখা গেছে ওরা আমি একটা মোবাইল গিফট করি। আমি টাকা পয়সা কামাইতেছি, সমস্যা নেই। মোবাইল গিফট করলাম, মোবাইল গিফট করার পর সে কথা বলে সে মোবাইল ধরা খেয়ে ফেলে বাসায়, তার মা ধরে ফেলে। দেন সে তার মা বলতেছে যে এটা কোথা থেকে এলো, কি আসল বিষয় এটা সেটা। তো তার মা চিন্তা ভাবনা করতেছে যে আমারে ফোন দিছে, তুমি কি ওর সাথে কথা বললো এটা সেটা? আমি কই হ্যাঁ কথা বললি, আপনি মেয়ে ভালো লাগে ভালোবাসি, কয় তুমি ওরা বুঝা যাও এটা সেটা। আমি কই সম্ভব না। তারপরে ও অনেক কান্নাকাটি করে, আমার জন্য অনেক কান্নাকাটি করতেছে। তো তার মা না পাইরা আমার বলে তুমি তাহলে একটা কাজ করো, তুমি বাসায় আসো আমাদের। ওর মা এটা বলে? ওকে, ওর মা বলে তুমি আমাদের বাসায় আসো। এর মাঝখানে আমার সম্পর্কে টোটালি সবকিছু নিউজ নেয়। নিউজ নেওয়ার পরে তাদের বাসায় আমি যাই, আমার হাতে অনেক কিছু, দুই ভাই মিলা যাই। যাওয়ার পরে মোটামুটি খাওয়াইছে ভালোই। তারপরে ওই দিন থাকলাম, থাকার পরে পরের দিন চলে আসলাম। তারপরে ওই দিন আমার বলছে যে তুমি বিকালবেলা খাওয়া দাওয়া করে দেন। আমি বললাম না বিকালবেলা খাওয়া দাওয়া করবো না, কারণ সমস্যা মানে এই না যে আমি ও স্কুল ছুটি দেয়, আমি স্কুল টাইম 10 সালে দেখা করবো। আমি এটার মাথার মধ্যে আমার নাই তখন, যেহেতু বাসায় আসবো, বাসায় আসলে তো দেখা করতে পারি। আচ্ছা, তো বাসায় আসার পরে রেসপন্সটা কি ছিল তার মা বাবার? তার মা বাবা আমার পেন দিছে, শার্ট দিছে, মানে গিফট করছে। কোথায়? ও প্যান্ট শার্ট দিয়েছে। প্যান্ট শার্ট আর কি গিফট করছে? আমি তো ভাবলাম যে পেন দিয়েছে, মানে পেন না, প্যান্ট। ওকে, প্যান্ট শার্ট দিছে। প্যান্ট শার্ট দিছে মোটামুটি। তো আমাদের সাথে তার ফ্যামিলি মাইনা গেছে, তার ফ্যামিলি বলতেছে তোমার ফ্যামিলির বুঝাও, এটা করো সেটা করো। আমি ওকে ফাইন। আমি কিন্তু তখনও সিরিয়াস না। তখন আপনি সিরিয়াস না? 100% সিরিয়াস না আমি। দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট, যেটা প্রথমেই বলেছিলাম যে সম্পর্কের ক্ষেত্রে সম্পর্ক একটা সময় নিয়ে এগিয়ে যায়, বিশেষ করে যে কোনো একটা পক্ষ থেকে, হয় ছেলের পক্ষ থেকে কিংবা মেয়ের পক্ষ থেকে। কিন্তু কেউ একজন যদি সেখানে সিরিয়াস না হয়, যেহেতু সম্পর্কটা এগিয়ে যাচ্ছে, সুতরাং সম্পর্কে বেশ কিছু স্টেপ থাকে, যে সম্পর্ক প্রথমে 1-2 বছর, তারপরে সেটা বিয়ে শাদীর দিকে নিয়ে যাওয়া, তারপরে সেটা থেকে আরেকটা বড় স্টেপের দিকে যাওয়া। তো কেউ যদি সিরিয়াস না হয়, একটা স্টেপ থেকে যখন একটা স্টেপে যখন শিফট করে, ট্রান্সফার করে, তখন কিন্তু প্রবলেম ক্রিয়েট হয়। এবং অনেক সময় অনেকেই বুঝে উঠতেও পারে না, ছেলে কিংবা মেয়ে, যে সে যে আসলে সিরিয়াস সেটা সে বুঝে উঠতে পারে না। দুর্ঘটনা ঘটে যাওয়ার পরে সে বুঝতে পারে যে আমি আসলে রিলেশনশিপটাতে অনেক বেশি সিরিয়াস ছিলাম। ওকে, যাই হোক,
আপনি যেটা বলছিলেন যে আমার মেন্টালিটি দেখা গেছে বুঝে যেতেছে আমি সিরিয়াস না, আমি যেটা বুঝছি, কারণ আমার ফ্যামিলি বলতেছে আমি ফ্যামিলি বলতেছি না। আর আমি চিন্তা করতেছি আমি এখন পড়তেছি মাত্র ইন্টার সেকেন্ড ইয়ারে পড়তেছি, আমি এখন কি করে দেখো আমি বিয়ে করবো প্লাস ই করবো, আমার নিজের কাছে আমি জানি যে ফিল লাগতেছে, আমি কি করে বলবো এইসব ব্যাপারে, কারণ এইসব চিন্তাই করতে পারতেছি না। তো আমার ফ্যামিলি জানাইতে বলতেছে, আমি বলছি ঠিক আছে আমি জানাইতেছি আস্তে আস্তে আস্তে। তো তার মার সাথে প্লাস এর সাথে মোটামুটি ভালো কন্টিনিউ কথাবার্তা বলতাম, তো তার সাথে কথাবার্তা বলতাম। তো তার বাসার মধ্যে ঝগড়া মুগড়া লাগলে, তার একটা সমস্যা ছিল তার বাসার মধ্যে তার বাবা এবং মা খুবই ঝগড়া করতো, কারণ তাদের ছিল লাভ রিলেশন। তো এভাবেই যাইতেছে দিনকাল, কথাবার্তা বলতেছি। প্লাস তারা একদিন পূজা, কিছুদিন পরে পূজা আসে, দুর্গাপূজার মধ্যে আমি আবার মেবি গেছিলাম। যাওয়ার পরে আমার সেম টু সেম কথাবার্তা বলি তাদের বাসায় থাকি, কিন্তু ওইখানে কিন্তু আমার মামা বাড়ি আছে, মামা বাড়ি অনেক ক্লোজ, আমার মামা অনেক ভালো। তো মামা বাড়িতে যাই নাই। তারা বলতেছে যে যদি কেউ বলে যে এটা কে, তুমি বলবা যে তার বাবা বলতেছে আর কি, যে এটা কে, তুমি বললো যে এটা বাসা থেকে, মানে আমাদের বাসা থেকে বান্দুরা থেকে আসছে, আমার এমক আত্মীয়। আমি তো আমার এইসব কিছু বললেন না, বললে আপনারা কট খেয়ে যাবেন, ধরা খেয়ে যাবেন। কারণ কি আমার এইখানে চিনে, কারণ আমার এখানে মামা বাড়ি অনেক আসছে এখানে, আসছে ছোটবেলা থেকে আসতাম, তো ধরা খেয়ে যাবেন। তো এই জন্য আর কি বলে না। আমি বলছি যে বলে ফেলেন, ঠিক আছে। তো দুর্গাপূজা এইভাবে ইমি গেল, দুর্গাপূজা অনেক আনন্দ মন্দ করলাম, ইমি করলাম। তো দেখা গেছে এর কতদিন পরে তার মামা একটা কন্ডিশন দিছিল যে তুমি মোবাইলে কথা বলবা, বাট তুমি নেক্সটে দেখা করবো না কোনো সময়। আচ্ছা, যদি দেখা করো তাহলে কিন্তু প্রবলেম হবে। এটা কে বললো? তার মা বললো। হ্যাঁ, কিন্তু আমরা তো দেখা করতাম মাঝে মাঝে। দেন মেট্রিক পরীক্ষা যখন আগাইছে তখন আমি চিন্তা ভাবনা করতেছি মেট্রিক কিছুদিন পরে তো বন্ধ হয়ে যাইব, প্লাস ও তো আর আসবো না। মেট্রিকে অনেক দিন আগে থেকে অনেকে কোচিং করে, যারা কোচিং করে আসে, না কোচিং না করে ইসের পরে আসে না, টেস্টের পরে। আমি ওর সাথে দেখা করবো। আর ও ইয়ের কথা কইয়া, মানে প্রাইভেটের কথা কইয়া বের হইছে বাসা থেকে। ওর মা কিভাবে যেন ডাউট করে ফেলছে যে আজকে হয়তো বা ওবি আসবে, মাস্ট বি। তো ওবি আসবে, তো ওর মা কি করলো, আমি ওর জন্য অনেকক্ষণ পর্যন্ত ওয়েট করলাম, মানে প্রায় ঘন্টা 2 ঘন্টা। সবসময় আমি ওর জন্য ওয়েট করতাম, কিন্তু ওই দিন ঘন্টা 2 ঘন্টা ওয়েট করার পরে সে আসতেছে না। ওদের বাসার মোবাইলে ফোন দিলাম, বাসার মোবাইলে আননোন নাম্বার থেকে ফোন দিয়েছি। দেখা গেছে যে ধরে না। ওর মায়ের দশে কি হয়েছে কে, আমি কথা না বলে কাইটা দিতেছি। তারপর কতক্ষণ পরে আমি চলে গেছি যে আমি আর থাক, অনেকক্ষণ লেট করছে, ও মনে আইবো না, সমস্যা হয়েছে বাসায়। আমি চলে গেছি, এয়ারপোর্টে পর্যন্ত আগে গেছি। দেন ও আমার ফোন দিছে, তুমি কই? আমি বললাম আমি এয়ারপোর্টে এসে পড়ছি। আমি তো আসছি। তুমি আসছো? আচ্ছা ঠিক আছে, তুমি থাকো তাহলে ওই জায়গায়, দাঁড়ায় থাকো, আমি আসতেছি। আমি ব্যাক করে আসতেছিলাম। আমি আর ও যখন একসাথে হয়েছি তখন ওর মা আবার দেখে ফেলছে আমাদের দুজনে। আমারে বলছে, তোমায় বলছি তুমি দেখা করবা না, করবা না, তুমি দেখা কেন বললা? আমি কই সরি, ভুলে গেছে, কারণ খুব দেখতে মন চাইতেছিল, কতদিন পরে তো ইমি হয়ে যাবো, দেন আমি তো আর দেখতে পারবো না। কয় বেশি বুঝো, হ্যাঁ তোমারে কইছি দেখা না করতে, কথা বলতে দরকার, আমাদের মোবাইল থেকে তুমি কথা বলো না, দেখা করে কি দরকার? আমি বললাম দেখা করছি কি হয়েছে, সমস্যা কি, আমরা তো আর কোনো জায়গায় ঘুরতে যাইনি, ই করি না, জাস্ট এইখানে দেখা করি আর চলে যাই। আর তারপরে বলো তুমি বেশ গল্প করো, তুমি এক্ষুনি আমার সাথে চলো এই আমাদের বাসায়। তো রিস্কার মধ্যে আমার তুললো। আমি চিন্তা করতেছি আমি কি এখন যামগা নাকি থাকবো। আমি এখন যদি চলে যাই ওরে নিয়ে মারবো, কিংবা ওরে নিয়ে উল্টা পাল্টা বুঝাইবো। আমি কই যাক, কপালে যাইব, আগে রিস্কে উঠি। বাসায় নিয়ে গেল। তারপরে ওইখানে বললাম না, নিয়ে যাচ্ছে বাসায়। হ্যাঁ, বাসায় নিয়ে গেছে। বাসায় নিয়ে যাওয়ার পরে দেন আমার ওইখানে মামা বাড়ি আছে, মামারে ফোন দিল যে এরকম এরকম ব্যাপার, তোমরা এখানে চলে আসো, বাসার মোবাইল নাম্বার দাও। আমারে বলতেছে, আমি বলি না দিব না, আমার মারে জানাবো। আমি বলতেছি না দিব না। তারপরে তার মারে বললো যে মার কাছে ফোন দিচ্ছে, মার কাছে ফোন দিয়ে বলতেছে আপনার এই ছেলে তো আমার মেয়ের সাথে প্রেম করতেছে, এতদিন যাবত রিলেশন, এটা সেটা। তো মা তো আকাশ থেকে পড়ছে, কি আমার ছেলে রিলেশন করতেছে আর আমি জানি না, এটা কিভাবে হয়? ঠিক আছে, তো তাদের মাঝখানে সেই ঝগড়া মোবাইলে, শ্রাবন্তী দিয়ে অনেক মারা মারছে, ঠাসঠুস চটকানা, স্কেলদা বাড়ি আপনার সামনে, আমার সামনে। আমি ধরতে পারতেছি না, কিছু করতে পারতেছি না, রুম লাগাই লইছি ওই রুমে নিয়ে। তারপরে বলতেছে তার আমার দিদার ওরে মারেন কে, আমি বলতেছি ওরে মারেন না, কি সমস্যা কি? তো কয় তোমার মা উল্টা পাল্টা কথা বলে, এটা আমি কই আপনি ঠাস করে কথা বলছেন, উল্টা পাল্টা বলবো না, একটু বুঝাই বলতে লাগে, কিংবা তাদেরকে বলতেন
আমার যে গার্জেন নিয়ে আসছেন তাদেরকে বলতেন, তাদেরকে বুঝাই বলতেন, তাদের মাধ্যমে বলেন। আপনি ঠাস করে ফোন দেবো এই কথা বলা শুরু করে দিয়েছে, আমার মাও তো গরম, আপনি যেরকম গরম আমার মাও গরম, ঠিক আছে। সে কথাবার্তা বলতেছে, বলা শেষ, দেন আমার স্কেল নিয়েছে, আমার এখন মারবো, যা মারছি পরে মারবো। আচ্ছা ঠিক আছে মারেন। তো ফার্স্ট আমি দুই তিন স্কেল বাড়ি দিছে। তো বাড়ি দেওয়ার পর মামা ধরছে, দিদা ধরছে, কিন্তু স্কেল মজা বেশি হয়েছে, বাড়ি খায় ব্যথা পাই না, স্কেল গেছে পাই না। ওইখান থেকে চলে আসছে, ওইখান থেকে আমাদের ব্রেকআপ হয়ে গেল। ব্রেকআপ হয়ে গেল মানে ব্রেকআপ মানে ওইখান থেকে রিলেশনটা ব্রেকআপ, মানে এটাকে আপনি কবুল করে নিলেন যে আমার রিলেশনশিপ ব্রেকআপে? হ্যাঁ, আমি মানে হালকা পাতলা, কিন্তু আমি বললাম না যে ওর বান্ধবীর সাথে ভালো রিলেশন ছিল। তো এটা কি ওই পক্ষ থেকেই ব্রেকআপ হলো নাকি আপনার জায়গা থেকে আপনি মেনে নিলেন যেটা ব্রেকআপ? ওই পক্ষ থেকেই ব্রেকআপ। শ্রাবন্তী বলল যে আমি তোমার সঙ্গে সম্পর্কটা ভেঙে দিলাম? না, এরকম কিছু বলে না। ওইখান থেকে আমরা চলে আসছি পরে ওর মোবাইল তো নিয়ে গেছে, যে মোবাইল আমি গিফট করছি। ওর মা আমাদের সাথে কোনো যোগাযোগ নাই, আমি ফোন দিলে তো ফোন ধরবই না, উল্টা পাল্টা কমেন্ট। তারপরে মেয়েটা ও তো আমার ফোন দেয়ই না, মেট্রিক পরীক্ষায় গেছে, এইভাবেই মেট্রিক পরীক্ষায় গেল, 2 মাস চলে গেছে। তারপরে অনেকদিন পরে আমার ফোন দিল, ফোন দিয়া বলতেছে, আমি বলতেছি এতদিন পরে আমার মনে পড়লো। দেন সে বলতেছে যে হ্যাঁ এতদিন পরে মনে পড়তো না, কারণ হলো যে আমার মা বললে যে আমি বলি এখনো কথা বলি, এখনো তোমার সাথে কথা বলেন। দেন সন্দেহ করে, যেহেতু তার মা বলতেছে সন্দেহ করে, সো সে বলতেছে যেহেতু সন্দেহ করে, তো আমি এখনই তোমার সাথে সন্দেহ করে, সেই জন্য আমি কথা বলবো এখন কথা বলবো এবং কন্টিনিউ। মানে যেটা হচ্ছে যে মা যেহেতু সন্দেহ করে, কথা না বলার পরও যেহেতু সন্দেহ করে, সুতরাং কথাই বলি, সমস্যাটা কোথায়? হ্যাঁ, তাই তো আমি ওরে বললাম যে এখন যে কথা বলবা ঠিক আছে, তো এখন কি পরবর্তীতে আমার ছেড়ে যাবে নাকি? বলে না, ছেড়ে যাবো না। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। দেন এভাবেই আমাদের কন্টিনিউ কথা, ও কলেজেও ভর্তি হয়, আমাদের সাথে কথা বলতে থাকে। তো একদিন একটা মজার একটা কাহিনী হয়েছে, ওর নিয়ে আমি সিনজিতে গেছিলাম। সিনজি নিয়ে যাওয়ার পরে ঈদ সামনে ছিল, ঈদ সামনে থাকা অবস্থায় পুলিশ আটকাইছে পরে দেন সে বলতেছে মামা নামো, যে কালকে এখানে একটা মার্ডার হয়েছিল বুঝছো, তুমি কি তাই নিয়ে মার্ডার করবো নাকি? আমার পুলিশে বলতেছে এটা, ঠিক আছে। তো মার্ডার হয়েছে, আমরা কি করবো, আমরা তো ঘুরতে আসছি, আমরা সবসময় ঘুরি না এখানে। তো বলে যে একটা কাজ করো, কিছু দিয়ে দাও। মামা কি দিমু, আমি প্রথমত বুঝি না। পরে বড় একটা স্যার আছে, বড় স্যার এসে বলে যে তোমাদের বাসা কোথায়? আমি বললাম এই তো এইখানে টঙ্গী। কিছুর জন্য আসছো? ঘুরতে আসছি। কে এটা? আমার এটা মামাতো বোন। মানে এটা কি শ্রাবন্তকে নিয়ে? হ্যাঁ, শ্রাবন্তকে নিয়ে। সমস্যা হলো রাতের বেলা? এটা রাত্রের বেলা না, দিনের বেলা, সর্বোচ্চ 12টা বাজে। আচ্ছা, তারপর 12টা বাজে। তো আমরা বলে মামাতো বোন বাসা থেকে জানে সবাই? আমি হ্যাঁ জানে। বলে ফোন দাও। আমি কি মোবাইল নাম্বার তো নাই। তো সাইডে আইও। ওই সাইড মানে কি? কয় ফোন দাও, নাহলে এখন ডাক দিব যে কন্ট্রোল রুমে ফোন করতেছে, এখনই ফোর্স পাঠায়। আমি তো ভয় পেয়ে গেলাম, কন্ট্রোল রুমে পাঠাবি মানে হাতে একটা ছিল, হ্যাঁ ওইটা নিয়ে আমি একটু ভয় পেলাম। আহেন সাইডে, আমি তার এখন অফার দিলাম, আহেন সাইডে 1000 টাকা দেব। কত আছে? ফার্স্ট টাইম আমার জিগে কই বেশি নাই, আছে মন 600-700। আমার একটা ছোটবেলা থেকে খুবই খারাপ অভ্যাস, হ্যাঁ খারাপ অভ্যাস। আমি 4 পকেটের, আমার যদি 4টা পকেট থাকে, আমি 3 পকেটে মাস্ট বি টাকা থাকবি সবসময়। কারণ এক পকেটে হারাই গেলে এক পকেট হারাই গেলে এক পকেট। তো এক পকেটে আমি টান দিলাম, দেন কপাল ভালো 500 টাকা বাইরেছে। 500 টাকা আর ছিল 200 টাকা। আমি কই মামা দেখুন আমার কাছে 700 টাকা কি আছে, এখন আমি কি করবো, আপনি যদি দিয়া দেই 200 টাকা নিয়ে যান গা, আমি সিএনজি ভাড়া দিব 200 টাকা, আবার সিএনজি যাইতে লাগবো। কয় সিএনজি ভাড়া দিবি 150, আমি কই যাচ্ছি তুই আমার 500 টাকা নোটটা দে, না এখনই কিন্তু ফোন দিব। আমি কই ফোন দিবেন, আমি ভয় পেয়ে দিতেছি। তো করে দিলাম, তাহলে 500 টাকা দিলাম। সে বলে দিল সিএনজি ভাড়া তুমি 150 টাকা নিবে। সে সিএনজি 150 টাকা নিল, আমার অন্য পকেটের টাকাই আছে, কোনো সমস্যা নেই। তো চিন্তা ভাবনা করলাম, ওইখানে ঘুরলাম গেলাম, আবার নেক্সট টাইম ওই পথ দিয়ে গেলাম, কিন্তু আমরা গেলাম সিএনজি দিয়া, কারণ আমার পকেটে টাকা আছে, আমার কোনো সমস্যা নেই। তো কন্টিনিউ এইভাবে আমাদের রিলেশন, মানে রিলেশনের মধ্যে মানে মানুষের হয় না যে ঝগড়া এটা সেটা, আমাদের ওইরকম কোনো ঝগড়া লাগতো না। এই টুকটাক টুকি মানুষের ঝগড়া লাগে না, এমন কোনো ঝগড়া ছিল না। মানে খুবই রিলেশন খুবই ভালো ছিল, খুবই স্ট্রং ছিল রিলেশন। আর মোটামুটি আমি মোটামুটি অনেক প্রেমে পড়ে যাই। তখন আমি ফিল করি যে হ্যাঁ আমি এখন লাভ করি, ওরে ছাড়া মনে আমি বাঁচবো না। আমি যদি নেক্সট যদি প্রেম করে বিয়ে করে আমি ওরই করবো, উইদাউট
তো মনে হয় না আমার লাইফে আর কেউ আসতে পারবো। দেখা গেছে যে ওর মা প্লাস কেউই জানে না। যখন জানে না তো আমারে এইভাবেই আমরা ঘোরাফেরার মধ্যে ওর বান্ধবী শারমিন ও অনেক হেল্প করতো, প্লাস রাত্রি আছে, তারপরে মাধবী আছে, সবাই সবাই আমার অনেক ভালো জানতো, অনেক হেল্প করতো। আর তারপরে কতদিন পরে দেখা গেছে যে তার মাঝখানে আমি ওর 2টা মোবাইল গিফট করছি, 2টা মোবাইল ও ধরা খাইছে। ওর মোবাইল দিলেই দেখা গেছে ও ধরা খাই ফেলে, দেখা গেছে ওর মায়ের বুঝা ফেলে না, ওর বা ভাই বুঝা ফেলে, আর কি কাহিনী কি মোবাইল দিলেই ধরা খাওয়া জায়গা, ধরা খাওয়া জায়গা, তো সমস্যা। তো এভাবে কন্টিনিউ চলতেছে। তো আমার কতদিন পরে বলে যে এই মধ্যে ওর অনেক সম্বন্ধ দেখতে আসছে, সম্বন্ধ দেখতে আসার পরে দেন বলতেছে যে আমার তো মনে হয় দেখতেছে তো এক খোকন নামের এক ছেলে, তো ও ভালো মোটামুটি 2-3 বার দেখা দেখতে আসছে পরে দেন বলতেছে যে তার সাথে মনে হয় আমার কিছু করতে পারে। আর ও কি বুঝি না, শ্রাবন্তী বলতেছে যে ও কোন ছেলে আমি বুঝি না, আমার এই কিল্লিকে বারবার দেখতে আইবি। ও বলতেছে আমার দুনিয়াতে কি নাই যে মেয়ে নাই আমার বাদে অন্য কি ওরে। তারে আমি বলি হ্যাঁ তাহলে একটা কাজ করো, ভালো সম্বন্ধ যেহেতু ভালো দেখে বিয়ে হয়ে যাও, এই ধরনের কথা বলেন আমি বলি। আর আমি বলতে গেলে কি আমি মোটামুটি 100% না, মোটামুটি আমি হাত দেখতে পারি। হাত দেখ আমি এগুলো নেট থেকে, তারপরে মনে করেন জি সিনেমা অনেকখান থেকে আমি শিখছি। তো তার জন্য আমি সবসময় ভগবানের কাছে প্রে করতাম যে তার আমি বলতাম যে দেখো তুমি আমার ভগবানের বলতাম যে তুমি আমার ও যাতে ভালো থাকে, ও যাতে হ্যাপি থাকে, ও যাতে রাজকন্যার মতন থাকে, এই মনে হয় জায়গায় বিয়ে দিও, আর সমস্যা নাই। আমি করতাম। তো আমার খুবই খারাপ লাগতো, মাঝে মাঝে আমি ওরে বলতাম যে শ্রাবন্তী দেখো আমার কেমন জানি মনে হয় তুমি আমার সাথে রিলেশন করলে তোমার অনেক কষ্ট হবে, আমার বুঝা যাও। তো বলতো না না না, আমি ওর এইভাবে বুঝাইতাম যে তুমি রানিং বাসের মধ্যে উঠছো, তুমি ব্রেক ছাড়া বাসের মধ্যে উঠছো, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট করতে পারে, তো তুমি নাইমে যাও, বুঝার চেষ্টা করো। ও বলতো না 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 না, আচ্ছা ঠিক আছে। তো দেখা যাচ্ছে যে খোকন দেখতে আসছে, কতদিন পরে আবার দেখতে আসছে, দেখতে আসার পরে দেন বিয়ে বলতো আমার শ্রাবন্তী ফোন দিছে, বলতেছে যে আমার দেখতে আসছে, তুমি কি বলো। ওই দিন আমার মায়ের বুক ছিল, প্লাস অনেক জায়গা থেকে বকামুকা খাইছিলাম, মনটা খারাপ আছে, আমাকে দেখতে আসছে। তো সমস্যা কি, তুই আমার মামার সাথে কথা বলতে পারবা? আমি বলছি ও আমার পরের দিন মনে মামার সাথে দেখা হল, আমি বলছি না আমি পারবো না, আমি তো কাজ আছে, আমি পরে দেখা করবো এক সময়। তো না করছি, তারা কি করছে, ওর মাও কিন্তু জানে বিষয়টা, যে লাস্ট সুযোগ দে, ঠিক আছে। দেন বলার পরে দেন বলল যে তারা ওই খোকনদের বাড়ির ছেলেদের ইনভাইট করার পরে আমি কি করলাম, পরের দিন আমি চিন্তা ভাবনা করলাম থাক আমি এখন যাই। আমি পরের দিন ফোন দিলাম, ফোন দিয়ে বললাম যে শ্রাবন্তী আমি তো তোমার মামার সাথে দেখা আর দেখা করতে লাগবো না, কে তোমার ওই দিন ফোন দিয়ে আমি কইলাম না, কালকে ফোন দিয়ে কইলাম না, তুমি না করলা কি লিগা, আমি হক হয়ে দিছি। হক হয়ে দিছো মানে কি, আমি যে ওরা দেখতে আসবো, আমার পছন্দ করছে আমি বলছিলাম না, তো আমি হক হয়ে দিছি। হক হয়ে দিছো মানে আমি আচ্ছা ঠিক আছে, আমি তোমার মামার সাথে কথা বলে দিচ্ছি। আমার মামা খুবই রাগি, পারলে পড়ায়ও, না পারলে বা। আচ্ছা ঠিক আছে। তো আমার ছোট ভাইয়ের সাথে আমার খুবই ভালো সম্পর্ক ছিল, তো ছোট ভাইয়ের ফোন দিলাম, ফোন দিয়ে বললাম যে ভাইয়া তুমি কই আছো, এদিকে আসো। তো আসছে, ওর মামার সাথে আমার মিট করাইলো, মিট করে রেস্টুরেন্টে বসলাম, তার মামা বুঝলাম মামা দেখেন আমি এরকম পর্যায়ে এরকম তখন একটা বিষয় আছে, তখন ডেস্টিনি ক্লোজ হয়ে যায়, ডেস্টিনি অবস্থা একবারে শেষ হয়ে যায়। তখন আমি বললাম যে মামা এরকম বিষয়, আমি তো ওরে অনেক লাভ করি, ও আমার অনেক লাভ করে, এটা এক্সেট্রা বুঝলাম। ওর মামা মোটামুটি অনেকটা কনভিন্স হয়ে যায়, কারণ তার মামা ছিল শিক্ষিত, কারণ শিক্ষিত মানুষকে বোঝানো যায় খুবই তাড়াতাড়ি, তাদের যদি নলেজ দেওয়া যায় তারা বুঝে, আর অন্যরা যতই বুঝবো না। আর ওর মা ছিল ভালোর ভালো খারাপের খারাপ, আপনার সাথে যদি ভালো হয় দুনিয়ার সব মানুষ খারাপ বলুক, সে তো ভালো জানে আপনি ভালো। মামারে ম্যানেজ করলাম, ম্যানেজ করার পরে তার মামা বললো যে এটা যে সে আসছে, কথাবার্তা বলছে, ভালো লাগছে, এটা সেটা। তো কি বলো, তার মা বলতেছে যে আমি রাজি না, তার তো বলছিলাম। তারপরে আমি অনেক পাগলামানি করতেছিলাম ওই সময়, যে দেখেন আপনি কি
কি সমস্যা কি, মানে সমস্যা কি, তার সাথে আমি মানে তাদের বাসায় ঢুকে গেছি। তার বললো তুমি যদি 2 দিনের ভিতরে তোমার মারে রাজি করে নিয়ে আসতে পারো তাহলে আমার মেয়ে তোমার কাছে তুলে দেবো, আর উইদাউট তুলে দেব না। কে বললো এটা? তার মা কি বললো এটা আবার বলো। তোমার মা যদি আমাদের বাসায় ফ্যামিলি যদি রাজি করে নিয়ে আসতে পারো দেন হবে, না হলে হবে না। আর আমার মাথার মধ্যে তখন আসলো যে 2 দিনের ভিতরে ইম্পসিবল, মার কেমনে কনভিন্স করা যায়। বিরতির সময় হয়ে গেল প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন এবিসি রেডিও FM 89.2। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং এই মনের কথা বলার প্ল্যাটফর্মে যারা আসতে চান তাদেরকে আমরা সবসময় ওয়েলকাম করি। যারা এখানে আসতে চান জীবনের কথাগুলো বলার জন্য, জীবনের বিভিন্ন ঘটনা যা হয়তো কোনোদিন কাউকে বলা হয়নি সে কথাগুলো এখানে মন খুলে বলতে চান, এবং এটা এমন একটি প্ল্যাটফর্ম যেটা সবাইকে জায়গা করে দেয়, ধনী গরিব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য এই জায়গাটি হচ্ছে হ্যালো 8920। এবং এখানে যারা আসতে চান তারা আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। আর একটি বিশেষ অ্যানাউন্সমেন্ট করছি আমরা, সেটা হচ্ছে আগামী বুধবার থেকে হ্যালো 8920 প্রচারিত হবে রাত 11টায়। আমি আরো একবার বলছি, আগামী বুধবার থেকে ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 প্রচারিত হবে রাত 11টায়। এবং সবাই নিশ্চয়ই জানেন আমার একটি নতুন অনুষ্ঠান শুরু হয়েছে প্রতি শনিবার বিকেল 3টার খবরের পর। অনুষ্ঠানটির নাম হচ্ছে জননী। আমরা প্রিয় শ্রোতা এই পর্যায়ে ছোট্ট আরেকটা বিরতি নেব, বিরতির পর ফিরে আসবো ঠিক রাত 1টায়। ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920। ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। সময় রাত 1টা। প্রিয় শ্রোতা যারা শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, আরো একবার মনে করিয়ে দিচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 আগামী বুধবার থেকে প্রচারিত হবে রাত 11টায়। 11টার খবর রয়েছে 3 মিনিটের জন্য, তারপর পরই শুরু হয়ে যাবে ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920। লাখ লাখ জনতার অনুরোধে অ্যাডভাইসে আমরা আমাদের এই অনুষ্ঠানের সময়সূচি পরিবর্তন করতে বাধ্য হয়েছি। আগামী বুধবার রাত 11টা থেকে শুনবেন আপনারা ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920। এবং শুধুমাত্র হ্যালো 8920 না, রাত 12টা থেকে রাতের বেলা যতগুলো অনুষ্ঠান আছে সবগুলো এখন থেকে আপনারা শুনতে পাবেন রাত 11টায়। আমাদের সঙ্গে রয়েছে অভিজিৎ। আমরা কথা না বাড়িয়ে আবার অভিজিতের কাছে ফিরছি। অভিজিৎ, আমরা যেখানটায় ছিলাম তারপর আমার বললো যে তোমার মায়ের 2 দিন নিয়ে আসো, 2 দিনের ভিতরে নিয়ে আসলাম। আমার মাথার মধ্যে চিন্তা হলো 2 দিনের ভিতরে কেউ নিয়ে আসো, আমার মা জানেই না বিষয়টা, আমি কেউ নিয়ে আসবো। তো মারে বললাম, ফোন দিলাম, মাই মনে ব্যাপার, আমি তো ওই মেয়েটারে, যে মেয়েটা বলছিল মেয়েটারে বিয়ে ঠিক হয়ে যাচ্ছে, আমার তোমার লাগবো। মা বললো যে আমি আইতে পারবো, যা খুশি তা করো। আমি পারবা না বুঝছো, আমি কিন্তু এখন উল্টা পাল্টা করবো। উল্টা পাল্টা কি করবা, আমি কিন্তু এখন কিছু করবো। পরে মা চিন্তা ভাবনা করে, উয়ে তো খুবই জিদ, যা কয় তা করে ফেলে। তো আমার মা বলো তুমি আমার বাসায় যা। মামার বাসায় গেলাম, মামা বুঝাইলো যে দেখ তুই এটা যে তুই অনেক ভালো, এই ছেলে ভালো মেয়ে বিয়ে করাম, এটা সেটা যেরকম বুঝায় আর কি সবাই। তো আমার মাথার মধ্যে ছিল না আমারই লাগবো, আর মায়ের 2 দিনের ভিতরে নিয়ে যেতে লাগবো। কিভাবে নিয়ে যাবো, আমার কাছে অনেকগুলো ঘুমের ওষুধ ছিল। আচ্ছা, মানে যেভাবে মাকে ব্ল্যাকমেইল করবেন, ডাইরেক্ট ব্ল্যাকমেইল, ইমোশনালি ব্ল্যাকমেইল, কিছু করার নেই। আমার ব্ল্যাকমেইল হয়তো আমার কাছে অনেক ঘুমের ওষুধ ছিল যে আমি পটাপট মানে তারা ঘুমানোর পরে আমি সবগুলো খেয়ে ফেলছি। খেয়ে ফেলার পরে আমি একটা কাজ করছি, আমার এক ভাইরে আর এক মামা। আপনি তাকে কি মাকে বললেন যে আপনি তাকে বিয়ে করতে চান? মাকে কথাগুলো বলেছেন? হ্যাঁ বলছি। বলার পরে মা কি রেসপন্স? মা রেসপন্স বলছে তুই তো মামার বাসায় যা, মামা যেটা কয়টি। আর মামা আমার উল্টাপাল্টা বুঝাইতেছে। আমি উল্টাপাল্টা কি বোঝাচ্ছে? উল্টাপাল্টা মানে সে বুঝে তার লাইফ স্টোরি প্লাস আপনাকে ম্যানেজ করার চেষ্টা করছে, মেয়ের সঙ্গে সম্পর্ক যাওয়াটা উচিত হবে না। এই মামাটা কি সেই মামা যাকে ডেকে নিয়ে আসছিল ওনাদের বাসায়? না, এটা আমার মেজু মামা, এটা আপন মামা দিয়া ভর্তি। আচ্ছা, আরেকটা বিষয় একটু বলেন, আপনি শুধু মাকে বললেন, বাবা তখন কোথায়? বাবা বাসে। বাবা এইসব ব্যাপারে ইন্টারফেয়ার করে না। কেন করে না? এইসব ব্যাপারে ইন্টারফেয়ার করে না কারণ হলো আপনার মাই সবকিছু, আমি সবকিছু মার কাছে বলি, আর মাই সবকিছু। আপনি পরিবারের একটা মাত্র ছেলে, আপনার বাবার একমাত্র আদরের সন্তান, কিন্তু বাবা ইন্টারফেয়ার করে না। আমি ঠিক বুঝলাম না, মানে কেন ইন্টারফেয়ার করবে না? মানে বাবা বলতে গেলে কি, বাবা কোনো বিষয় কোনো সাবজেক্টই আসবো না, মানে কোনো সাবজেক্টই। ও যদি বিয়ে করে কোনো সমস্যা নেই, ওকে ফাইন। ও যদি বিয়ে না করে ওকে ফাইন, কোনো সমস্যা নেই। কিন্তু ইন্টারফেয়ার করতো না কোনো বিষয়ে? না। অদ্ভুত। ঠিক আছে, ফ্যামিলি কেমিস্ট্রি আসলে প্রত্যেকের ফ্যামিলি তার নিজ নিজ জায়গা থেকে এক এক রকমের, সুতরাং এটাকে নিয়ে খুব বেশি কোশ্চেন করার বোধহয় কোনো সুযোগ নেই। আপনি যেটা বলছিলেন যে মা যেটা বললো মামাকে ম্যানেজ করার জন্য, মামা সামহাও অন্য কিছু বোঝাচ্ছিল। তো এরপরে আপনি বাসায় এসে ঘুমের স্লিপিং পিল খেলেন। কেন খেলেন স্লিপিং পিল?
স্লিপিং পিল খেলাম কারণ হলো যে আমি তো চিন্তা ভাবনা করতেছি যে আমি বাঁচবো কনফার্ম, কারণ আমি স্লিপিং পিল খেয়েছি অনেকগুলো 20টার মতন, বাঁচা সম্ভব না। কিন্তু আমার মাথার মধ্যে ছিল আমি দুজনের লক করে রাখছি। এক হলো আমার যে আমার ফার্স্ট টাইম কন্টিনিউ ফার্স্টে রিলেশন করাই দিছিল ওই মামাটা, রনি মামা। আরেকজন হলো আমার ভাই, যে ভাই ফার্স্টে করে দিচ্ছে, ও দুইজনের লক করছি যে আমি কিন্তু অনেক কষ্ট দিছি, আর কষ্ট দিব না, শেষ লাস্ট বিদায়। মানে যতখানি বোঝানোর দরকার, মানে এটা বুঝাইছেন এই কারণে যাতে আপনি ট্যাবলেটটা খেয়ে ফেলার পরে ওরা আপনাকে যে কোনো ভাবে হোক সেভ করে। আর এটা খেয়ে ফেললে আপনার মা অনেক দুর্বল হয়ে যাবে, যেভাবে হোক আপনাকে বিয়ে দিয়ে দিবে। তো এটাই ছিল আপনার মূল উদ্দেশ্য। হ্যাঁ, মূল উদ্দেশ্য। ঠিক আছে, তো খেলেন, তারপর খাওয়ার পরে এখন কি করবো, আমার মোবাইলে কন্টিনিউ ফোন দিতেছে। আমি ছিলাম হলো মামার বাসায় কল্যাণপুরে। তো তাদের মধ্যে একটা ছিল, আমার মোবাইল কেউই ধরে না, রিসিভ করে না। আমার মামার মোবাইল বন্ধ, মামার মোবাইল কন্টিনিউ সবাই ট্রাই করে যাচ্ছে, মামার মোবাইল পাইতেছে না, মামির মোবাইল বন্ধ, সবার মোবাইল বন্ধ, আমার মোবাইলে কেউ ধরে না। ফোন তো বাজতেছি, রিং তো বাজতেছি, কেউ ধরে না। তো এক সময় মামা প্রায় রাত্র 2টা নাকি 3টা বাজে, 3টা মনে বাজে মেবি, আমার মামা রনি মামা ফোন দিছে এই মামার মোবাইলে, দেখেন তো ওবি ঠিক আছে নাকি না। কি লিগা আগে দেখতে গেছি, দেখেন আমার ডাকে খবর নাই, করে খবর নাই, কয় নাই ও তো খবর কোন নাই, মনে ঘুমের ওষুধ খাইছে মাস্ট বি। আচ্ছা, আর 3টা বাজে মোবাইল চার্জে দিছে জন্য আমার আর কি বুঝতে পারলো না, ওই দিন আমি শেষ আসলাম। আচ্ছা, দেন মামা কি করলো, 5তলা থেকে আমার গাড়ি করে নিয়ে নিচে নামলো, নামা সিএনজি দিয়া করলো। দেন ওইখান থেকে আমি বাসায় নিয়ে আসলো। অসুস্থ ছিলাম নবীনগর নিয়ে আসতে আমি তারে বললাম যে আমার মা তো এখন রাজি। মারে বললাম যে করবো না, সমস্যা নেই, আবার ঘুমিয়ে যেত, একবার সেন বাঁচছি, আর এবার তো বাঁচার কোনো চান্স নাই। মা তখন রাজি হয়ে গেছে? হ্যাঁ, মা তো রাজি হইবে, কারণ লাইফ রিস্ক ফেলছে, রাজি হইব না কি। তো দেন মা রাজি হয়েছে। রাজি হওয়ার পরে আমি বলছি, তারা বলতেছে না আর হবে না, 3-4 দিন সময় পার হয়ে গেছে, আর হবে না। আমি কে বলছি? এটা শ্রাবন্তী ফ্যামিলি বলছে। শ্রাবন্তী ফ্যামিলি বলতেছে যে 3-4 দিন পার হয়ে গেছে, আর হবে না। আমি কি কেন হবে না? আমি বললাম আমি তো ঘুমের ওষুধ খাইছি, আমি তো সুস্থ হইতে 2-3 দিন সময় লাগবে, কারণ আমি তো 2 দিন ঘুমাই পার করে ফেলছি। তো এক সময় দেখা গেছে যে এখন কি করবো, এখন কোন ছেলের সাথে বিয়ে ঠিক হয়েছে, খোকন যে ছেলেটা বারবার আসতো। হ্যাঁ, ছেলেটা তো সম্বন্ধ দিন আসছে। আচ্ছা, না খোকন ভাইয়ের সাথে বিয়ে ঠিক হয়েছে, ঠিক আছে, খোকন ভাইয়ের বাসায় যাবো এবার, দেখে আসবো কি করে। টোটালি নিউজ লাগালাম, কোথায় বাড়ি, সাবারে মনে কেমন জায়গায় মনে কেমন তো আমি গেলাম, বাসায় চলে গেলাম। যাওয়ার পর তার ব্যাপারে সবকিছু ইনফরমেশন নিলাম। সে আগে যুবক করছে, মোটামুটি টাকা পয়সা মার খেয়েছে, কিন্তু বর্তমানে ভালো পজিশনে আছে। কিন্তু তার ফ্যামিলির বলছি, তার নামে একটা কেসও করছে ওই ব্যাকগ্রাউন্ড খারাপের জন্য। তার ফ্যামিলি মানে কার ফ্যামিলিকে বলেছেন? শ্রাবন্তী ফ্যামিলিকে জানালেন যে এরকম একটা ছেলের সঙ্গে, এরকম একটা ছেলের সাথে আপনি বিয়ে দিতেছেন, যে এরকম করছে, এরকম একটা মেয়ের জন্য কেস পর্যন্ত খাইছে। দেন আমি তার বুঝাইলাম, ঠিক আছে, তার ফ্যামিলির বুঝাইলাম। পরে যখন বুঝাইছি তখন মোটামুটি নেগেটিভ। তারপরে আবার ছেলে ফোন দিয়েছে, ছেলে ফোন দিয়ে আবার পজিটিভ করে ফেলছে, আবার পজিটিভ করে ফেলছে। তো এখন আমি কি করবো, এখন তো আমার মাথার মধ্যে কোনো কাজ করতেছে না। এখন আমি ওদের বাসায় চলে গেলাম, বাসায় আবার যাইতেছি, কিন্তু বাসায় চলে যাওয়ার পরে ওর মায়ের বলতেছে যে আবার আসছো কি লিগা, 2 দিন পরে আমার মেয়ের বিয়ে, তুমি বারবার ডিস্টার্ব করবো নাকি, ফাইজলামি বুঝছো। আমি কই এখন কি, এখন আমি অনেক আকুতি মিমুতি যাকে বলে করা শুরু করলাম। শ্রাবন্তী কান্ত আছে, কোনো লাভ নাই। প্লাস আমি থেরও দিলাম, এমন আমার সাথে বিয়ে দিবেন না, কোনো প্রবলেম না, আমি কোনো না কোনো অঘটন ঘটাই দিব, কারণ আমি নিজে যেহেতু মরতে পারি, কাউরে মারতে পারবো এমন কোনো কথা নাই। আপনার কি বলে, শ্রাবন্তীর বাইরেও আমি মেরে ফেলতে পারি, অস্বাভাবিক কিছু না, আমার দ্বারা সব সম্ভব। এখন মানে আমার মেন্টালিটি হয়ে গেছে অন্যরকম তখন। তারপরে আমি বাসায় চলে আসছি, তারা মানে কি বাসায় পাঠায় দেয় যে উল্টা পাল্টা করে, এটা সেটা। ওদের বাড়িতে গিয়ে আপনি থ্রেট দিয়ে আসছেন? বাড়িতে যাই থ্রেট দিয়ে আসছি, ছোট ভাইরে মেরে ফেলবেন। হ্যাঁ, আমি যে কোনো কিছু করে ফেলতাম। আমার মাথা বলুন, আপনি আমার মারবেন, মারে ফেলেন, আপনি আমার কি মারবেন, আমি নিজেই মরে যাবো, দেখবেন আমি মরলে আপনার ফেসা দেবেন। এরকম উল্টা পাল্টা জিনিস করছেন আর কি? হ্যাঁ, উল্টা পাল্টা জিনিস করতেছে। তো আমার অনেক বুঝে সুরে ইমি দিয়ে, তো আমার কি করলো, ওদিকে স্থানীয় যারা আছে বুঝে মোজা, আমার মামা আছে বুঝে মোজা, বাসায় আমার এদিকে নবীনগর। দেন আমি চলে গেলাম নবীনগর। দেন যখন আমি চলে গেলাম, আমার তো শ্রাবন্তী কথাবার্তা বলে না, আর কোনো যোগাযোগ নাই, ওই ছেলের সাথে দিব্যি কথাবার্তা বলতেছে, করতেছে। না, আমার অনেক খারাপ লাগতেছে। 2 দিন টানা কথা বলার পরে পরের দিন আমার বলে ঠিক আছে আমি আসবো তোমার লাগে। শ্রাবন্তী রাজি হয়ে গেছে। চাচ্ছিলেন শ্রাবন্তীকে ওর বাড়ি থেকে বের করে নিয়ে এসে বিয়ে করা? হ্যাঁ, পরের দিন চলে আসবো, চলে আসছে। আচ্ছা, চলে আসে না অবশ্য,
বিকাল শিডিউল দিছিল আমারে 12টায়, ও আসছে 4টায়, অনেকক্ষণ ওয়েটিং করাইছে। আমি ওর মোবাইলে ফোনও দিতে পারি না, যদি উল্টাপাল্টা কিছু হয়, যদি না আসে এই জন্য আমি ওর মোবাইলে ফোনও দিতে পারি না। দেন ও চলে আসছে, চলে আসার পরে আমরা ফার্স্টে গেলাম ইয়েতে, আমার এক ফ্রেন্ড ছিল নারায়ণগঞ্জে, ঠিক আছে, আমার ও নিয়ে গেল। না আমি একটু জানতে চাই যে যেহেতু আপনি তাকে বাসা থেকে বের হয়ে আসতে বলছেন, তার মানে আপনার এটা নিশ্চয়ই সেট করা ছিল কোথায় বিয়ে করবেন, কোথায় থাকবেন, কি করবেন না করবেন। না না, আমাদের কোনো কিছু সেট করেছিল না, কারণ আমার পকেটে ছিল তখন মনে হয় 2,500 টাকা। 2,500 টাকাতে আমি কোনো কিছু সেট করতে পারবো না। তো আমি একটা ফ্রেন্ডে ফোন দিলাম। তাহলে ওকে বাড়ি থেকে বের হতে বলছেন কেন? আমি জানি যে আমার ফ্রেন্ড কিছু না কিছু করবো, আর যদি একবার যদি বাসা থেকে বের করতে পারি তাহলে তো আমাদের বিয়ে দিবে, মাস্ট বি। কারণ একটা মেয়ে যদি বাসা থেকে বের হয়ে যায়, ফ্যামিলিকে মানবো নাকি, ওই ছেলেকে বিয়ে করবো নাকি, মাথার মধ্যে ছিল এটা। ওকে, সো যে কারণেই হোক ওকে নিয়ে এসে বিয়ে করে ফেলার পরে যা হবার হবে, এরকম দেন খুবই অ্যামেচার ডিসিশন। বাট তারপরেও প্রেমের ক্ষেত্রে মানে এগুলো অহরহই হয়, কিন্তু রেজাল্ট থাকে সবকিছুরই। মানে যে ঘটনাই ঘটনা কেন, কজের পরে সেটা একটা ইফেক্ট থাকে। যাই হোক, আমরা এখন কজে আছি, সেটার ইফেক্টটা কি হয় সেটা আমরা পরবর্তীতে জানবো। হ্যাঁ বলুন, তারপর আসলো সে আপনার সঙ্গে? দেন আসলো, চলে আসলো। দেন আমরা আমাদের বিয়ের সাথে টুকটাক ভাবে হলো। দেন আমাদের বিয়ে শাদীটা কিভাবে হলো, কোথায় করলেন? বিয়ে শাদী বলতে গেলে এভাবেই বিয়ে হয়েছে, জাস্ট লুক দেখানো। আমাদের কোথায় গেলেন আপনারা বিয়ে? আমরা মাদুপ দিতে গেলাম। মাদুপ দিতে এক ফ্রেন্ডে আরেক ফ্রেন্ডের বাসায় নিয়ে গেল, ওরা হাজবেন্ড ওয়াইফ। তো ওদের বাসার মধ্যে দেখা গেছে আপনার আগুন, তারপরে ইমি দিয়ে 7 পাকে ঘুরাইছে, ওদিকে সিঁদুর মিদুর পরাইছে। পুরোহিত ছিল কোনো বিয়েতে? পুরোহিত বলেও আমার ফ্রেন্ডই ছিল পুরোহিত। ঠিক আছে, মানে আপনাদের হিন্দু ধর্মে এটা করা যায়, নিয়ম অনুযায়ী ভাবে বিয়ে হয়? হ্যাঁ হয়। আচ্ছা ঠিক আছে। পুরোহিত ও নিজেই, মানে আসলেও পুরোহিত, ঠিক আছে। তো এভাবে ও হালকা পাতা মন্ত্রতন্ত্র বললো, দেন হয়ে গেল। হ্যাঁ, তাও আমার দুজনে এক রুমে দিল। তো আমার রুমে দিয়ে মজার বিষয় হয়েছে যে আপনারা কোনো রেজিস্ট্রি করলেন না? আপনাদের বিয়েতে রেজিস্ট্রি নাই? হ্যাঁ, পরবর্তীতে আসতেছে। আচ্ছা ঠিক আছে, বলেন তারপর। দেন আমাদের এক রুমে দিয়েছে, এক রুমে দেওয়ার পরে মজার বিষয় হইতেছে যে ও আমারে বলতেছে যে কথাবার্তা বলতেছি। দেন আমি কিছু করতে পারতেছিলাম না, সত্যি কথা বলতে। ও আমার বলতেছিল যে পারো না কিছু, আমি কি না পারি না। আমি তুমি শিখিয়ে দাও, ও পারে না। আমি আচ্ছা তাহলে একটা কাজ করো, জড়া ধরে ঘুমায় থাকো। আমি আচ্ছা ঠিক আছে, এদিকে ঘুমো। তাহলে কি করবো, তা জড়া ধরে ঘুমাইছি। তো ওই দিন রাতে এইভাবে গেল। তো পরের দিন ওদিক থেকে চলে আসলাম অন্য জায়গায়। আমরা একটা বাসা ভাড়া নিলাম নারায়ণগঞ্জের মধ্যে, নারায়ণগঞ্জ বন্দর। একটা কাজ করলাম, একজনে আর কি ওর মামা টাকা দিল আমার 5,000। আমি বললাম যে মামা দেখেন আমার কাছে কোনো টাকা নাই, আমি তো রেজিস্ট্রেশন করি নাই। তো রেজিস্ট্রেশন যেহেতু করি নাই, তারপর আমি কোর্ট ম্যারেজ করলাম নারায়ণগঞ্জ ইয়ের মধ্যে। তো কোর্ট ম্যারেজ যখন করলাম, এদিকে এই যে ঘটনাটা ঘটতেছে 2-3 দিন ধরে, ওর বাড়িতে কি হচ্ছে না হচ্ছে খোঁজ খবর নেওয়া কিছুই জানেন না আপনারা? আমরা মোবাইলের মাঝে মাঝে মোবাইল অফ খুলি, আমাদের মোবাইলে অহরহ ফোন আছে, দেন আমরা মোবাইল অফ করে দিই, বন্ধ করে দেন। মানে জানার চেষ্টা করতেছে না কি হচ্ছে? হ্যাঁ না, এগুলো জানার চেষ্টা করতেছি না। ও কথা বলি, একটু কথা বলে রেখে দেয়। কার সাথে কথা বলে? মানে ওর ফ্যামিলির সাথে একটু কথা বলে, আমি কথা বলতে দিই, একটু কথা বলতে দিই, দেন রেখে দেয়। ফ্যামিলি জিজ্ঞেস করে না কোথায় তুই, কি অবস্থা? হ্যাঁ জিজ্ঞাসা করে, আমি বলছি তুমি বলবা আমরা নারায়ণগঞ্জ আছি, বলবা কুমিল্লা আছি। কুমিল্লা তারা আবার ওর ফ্যামিলিকে বলে দিয়েছে যে মোটামুটি আপনারা বের হয়ে গেছেন, বাসা থেকে বিয়ে শাদী করেছেন, এগুলো ইনফরমেশন তো ওদিনে দিয়ে দেওয়া হয়েছে। আমরা তো যেদিন আসছে ওদিনই বলে দিছি যে আমি আমার সাথে আসছে, চিন্তা করবো না ও কোথায় গেল কি আসে বিষয়। ওকে, তারপর যখন ও আমার কাছে আসে, মোটামুটি আমি তো ওর একটা কোয়েশ্চেন করি এটা এরকম যে তুমি কি আমার কাছে আসছো, তুমি কি হ্যাপি? ওকে, বলতেছে যে না মোটামুটি হ্যাপি, বেশি হ্যাপি না। কেন বললো আপনি সেটা জিজ্ঞেস করেননি? হ্যাঁ বলছি। সে বলতেছে সে এস্টাবলিশড, সে মাসে 1 লাখ টাকা পায়। এই ছেলেটা যে ছেলেটাকে ছেড়ে দিয়েছে, আপনার তখন তো বিবাহিত স্ত্রী শ্রাবন্তী, সে মনে করছে যে ছেলেটিকে সে বিয়ে করে নাই, যার প্রস্তাব এসেছিল বিয়ে করার জন্য, সেই ছেলেটি এত টাকা রোজগার করে, তাকে ছেড়ে দিয়ে সে আপনি কিছুই রোজগার করেন না, ভবঘুরে তাকে বিয়ে করেছে, এবং সেটার জন্য সে বিয়ে পরবর্তী 1 সপ্তাহের মধ্যে আপনাকে রেসপন্স করছে, সে আনহ্যাপি, তাই তো? ওকে ফাইন, তারপর? তো আমার শুনে প্রচুর খারাপ লাগে। দেন মামা চলে আসছে, মামা চলে আসার পরে মামা এইখানে বললো যে আইসাপর, মুন্সিগঞ্জ আইসাপর, যেখানে আমার মামা বাড়ি। মুন্সিগঞ্জ চলে গেলাম। মুন্সিগঞ্জ দেন যাওয়ার পরে মাইনা নিল, মাইনা নেওয়ার পরে তাদের ফ্যামিলি থেকে বলল যে আমরা কিছুদিন পরে এখন আপনাদের কাছে মেয়ে দিয়া যায়, কিছুদিন পরে আমরা আনুষ্ঠানিকভাবে বিয়ে শাদী করে তারপরে এই করে নিই মনে। তারা বললো হ্যাঁ ঠিক আছে আপনারা নিয়ে আসেন। তারপরে মামা নিয়ে গেল তাদের, নিয়ে যাওয়ার পরে কথাবার্তা বইলা দিয়ে আসতো তাদের বাসায় দিয়ে আসা বলে। আর বললো তার মা বলতেছে ওই দিন রাত্রি, যেদিন দিয়ে আসছে ওই দিন রাত্রি, দেন সে উল্টা পাল্টা কথা বলে।
উল্টা পাল্টা মানে আমার সাথে উল্টা পাল্টা কথা। শ্রাবন্তী কোথায় দিয়ে আসছে? তাদের বাসায় দিয়ে আসছি। তাদের বাসায় যখন দিয়ে আসছি, সে আমার সাথে উল্টা পাল্টা কথা বলতেছে, যেরকম কি তুমি আমার একটা শাড়িও কিনা দিলা না, এটাও কিনা দিলা না, উল্টা পাল্টা মানে একটু নেগেটিভ আমার কাছে। তখন আপনি কিসে পড়েন যখন আপনি বিয়েটা করলেন? ইন্টার কমপ্লিট করছি। ইন্টার কমপ্লিট করে কি পড়াশোনা নতুন কোথাও পড়ছেন তখন, নাকি জাস্ট কমপ্লিট করে বসে আছেন? মানে নাকি লেখাপড়া ছেড়ে দিয়েছেন? লেখাপড়া ছাড়ি নাই, মানে ইন্টার কমপ্লিট করছি জাস্ট ওই সময়। আর মেয়েটা তখন কোথায় পড়ছিল? সে তার ইন্টার চলতেছিল। ওকে, ঠিক আছে। তুমি এটা আপনাকে বলছে যে কিছুই দিলেন না, একটা শাড়ি পর্যন্ত কিনে দিলেন না। আসলে কিনে দেননি? সত্যি কিনে নি। মানে ছিল আপনার? হ্যাঁ, সামর্থ্য ছিল, সে তো বলে নাই। সে 3 পিস পরতো অলওয়েজ। আমি তো দ্য পয়েন্ট ইজ দ্যাট, প্রিয় শ্রোতা, বিয়ের পরে কি করতে হয় ওরা আসলেই কেউ জানে না। এবং ওদের বাসর ঘরের রাতের বর্ণনা আপনারা শুনেছেন। এবং বিয়ের পরে যে একটা মেয়েকে শাড়ি গিফট করতে হয় বা একটা কিছু কিনে দিতে হয়, সেটারও একটা ব্যাপার থাকে, সেটা ছেলেটা জানে না, ও ন্যাচারালি জানে না। এবং ও ধরে নিচ্ছে যে ও তোমাকে বলেনি, এটা বলার কি আছে, এটা তো বলার কিছু না, এটা দিতে হবে অটোমেটিক্যালি, এবং এটাও জানে না। আর মেয়ের পক্ষ থেকেও ব্যাপারটা এরকমই ছিল যে আসলে সেও অনেক কিছু জানে না, কিন্তু ওরা হুজুকের বসে জিনিসগুলো করে ফেলেছে। ওকে, বলেন তারপরে কতদিন গেছে, যাওয়ার পরে আবারও এরকম ওইখানে থাকা অবস্থায় ওর মা 3-4 বার আসছে, 3-4 বার ও না বলে দিতেছে। ঠিক আছে, ওর মামু এসে বুঝাইতেছে, না বলে দিতেছে। কাকে না বলছে? আপনাকে? না, ওদেরকে না বলে দিতেছে। কিসের জন্য না বলছে? তাদের সাথে বাসায় যাইবো না, মানে তাদের সাথে বাসায় থাকবো না। আচ্ছা, ঠিক আছে। তারপরে আমরা কি করলাম, তারা বেশি ঘন ঘন আসতেছে, 2-3 বার একটা বাসার মধ্যে। এটা আপনাদের বাসায় আসছে? আমাদের বাসায় না, মানে মামা বাড়ি, মানে ওদের বাসা মামা বাড়ি সেম তো। আচ্ছা, তো ওই সময়টাতে শ্রাবন্তী কোথায় ছিল? মামার বাড়িতে ছিল? ওই সময় মামার বাড়িতে ছিল। তখন আমরা একটা প্ল্যান করলাম যে আমরা ঘুরতে যাবো, যে আমরা কোনো না কোনো এইখানেই আশেপাশে ঘুরতে গেলাম, এই করলাম, আমরা পরের দিন চলে আসবো। তো পরের দিন বললাম যে পরের দিন যাইতে মনে করে রওনা দিলাম কই, আপনার লোকনাথ বাবা আশ্রম বারোদি। তো বারোদি যাওয়ার সময় তার মারে বললামও না, কারণ সে জানলে আবার গ্যাঞ্জাম করবো। ওই দিন রাত্রে, যেদিন ছিল ওই দিন রাত্রে অনেক লোকজন আইসা আমাদের সার্টিফিকেট বিয়ের কাগজপত্র সবকিছু আতাইছে, দেখে আমি গেছে ওকে ফাইন, ও বিয়ে হয়ে গেছে, মেয়ে আইতে চান, এখন কি করবা। তো এইভাবে কন্টিনিউ 2 মাস, 2 থেকে 3 মাস আমরা মামা বাড়িতে থাকলাম। মামা বাড়িতে থাকার পরে দেন ওর বিসিসি পরীক্ষা কাজ হয়েছে পরে, তখন আমি তোর কাজ করি যে ওদের বাসায়। আমার মা বলে একটা যে দেখ তুই বাসায় দিস না, বাসায় দিলে দেখ একবার নেগেটিভ হয়েছে, আবার নেগেটিভ সুযোগ আছে, চান্স থাকতে পারে। তো আমি বললাম না সমস্যা নেই, তার মার সাথে আমি ভালো কথা বলি, এখন আগের মতন নাই, তো দিলাম। তখন দেওয়ার পরে ও এভাবেই মানে চলতেছে, আমি কথাবার্তা বলতেছে, আমি যাইতেছি তাদের বাসা যাইতে বললাম, আমি ক্লিয়ার ভালো লাগতাম, আমি অনায়াসে চলে দিতাম। আমার যদি বলতো রাত্রবেলায় যে কোনো সময় এনি টাইম বললেই চলতাম, চলে দিতাম, এরকম ছিলাম। মানে দেখতে হবে ভালো লাগতো। তো এভাবে যাইতে মনে করেন প্রায় যখন পরীক্ষা কাছাকাছি এসে পড়ে, তখন তার সাথে একটা ঝগড়া লাগে। আমার ঝগড়াটা লাগে এই বিষয়ে, আমাদের বাসায় যাবে বিয়ের প্রস্তাব নিয়ে। মানে প্রস্তাব বলতে গেলে কি, প্রস্তাব তো সবকিছু রেডি করা, মানে কথাবার্তা বলতে যাবে কি আসবে বিষয়, কেমনে কি করবেন। তো ওই দিন রাত্রে আমাদের ওদের বাসায় গেলাম আমি। বাসায় যাওয়ার পরে দেন ওর দিদা মানে ওর মারমা যাকে বলে, সে আসছে অন্য জায়গা থেকে আর কি, আইসা উল্টা পাল্টা মানে কমেন্ট করতেছে যে এটা সেটা তুমি কথাবার্তা বলো, উল্টা পাল্টা কথা বলতেছে, আমার খুব খারাপ লাগে। তো আমার চিন্তা ভাবনা আমি একটা ঝগড়া লাগবো এখন, কারণ আমার ফ্যামিলি নিয়েও কথা বলতেছে, আমার নিয়েও কথা বলতেছে, এখন তো আমি কিছু না ঝগড়া রাখতে পারতেছি না। এখন কি করবো, ওরে আমি যে আগে যাইতাম আমার আর ওরে একসাথে শুইতে দিত, ঠিক আছে, ওই দিন দেয় নাই। প্রিয় শ্রোতা, আমাদেরকে আবারও ফিরছে আপনার কাছে অভিজিৎ, যেখানটায় আমরা ছিলাম। তারপর আমি বললাম কেন দিবেন না ডাইরেক্টলি, ওইটা বললো ঠিক হয় নাই, আমার প্ল্যানিং ঝগড়া করবো, বলতেছে দিব না। তো দিবেন না দিতে লাগবো, না থাকবো না, থাকবা না, যাও আমার বললো যাবো গা, ঠিক আছে আমি চলে গেলাম। ওইখানে রাত্র মনে প্রায় 1টা থেকে 1টা বাজে আমি বাইরে হয়ে গেলাম বাসা থেকে, তাদের ঝগড়া করে। তো বাসা থেকে বাইরে করে থাকলাম, আমি কোনো রিস্কা পাইলাম না, হাইটা পাগল। তখন আপনার বউ কি করছিল? সে কিছু বলতেছিল না, শ্রাবন্তী কিছু বলে না। ওকে, ঠিক আছে। তারপর দেন চলে আসলাম স্টেশন রোড, প্রায় অনেক দূরে হাইটে আসলাম, ওইখানে রুম ভাড়া নিলাম, থাকলাম। দেন ওইখান থেকে আমাদের ঝগড়া স্টার্টিং শুরু হয়ে গেছে। তো তার পরের দিন যাবে না আমাদের বাসায়, ছেলে ভালো না, ছেলে উল্টাপাল্টা করছে, যাবে না কেন যাবে না, এই সমস্যা। তো সমস্যার কথা বললো, সমস্যার কথা বলার পরে সে তাদের সাথে ফোন দিলে ফোনে যোগাযোগ করে না, কোনো কিছু করে না,
সে আমার কিছুদিন পরে কাজ কি করলো, আমার ডিভোর্স লেটার পাঠিয়ে দিল। 3 মাস থাকার পরে 3 মাস ওখানে থাকলো, ওই মানে 3 মাস আমার সাথে থাকছে, থাকার পরে বিয়ের 3 মাসের মাথায় আপনাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিল। হ্যাঁ, ওকে, মানে ফার্স্টে যে আমার কোর্ট মিস করছি ওই 3 মাস পরে আমার ডিভোর্স লেটার পাঠাইছে। তারপর ডিভোর্স লেটার পাঠাইছে, আমি তো খুবই ভেঙে বসছি, খুবই কান্নাকাটি শুরু করছে, এটা সেটা কিভাবে পাবো এটা সেটা। আমার ফ্রেন্ড সার্কেল ওই করলাম, কনভিন্স করার চিন্তা ভাবনা করলাম, পারি না, কোনোভাবেই পারি না, তার সাথে কোনো যোগাযোগ করতেছিলাম না আমি। আমার একটা খুবই খারাপ সাইড বলেন, ভালো সাইড বলেন, ইন্টারকন মেট্রিকন প্রশ্ন আউট করানোর সম্ভাবনা, আমি পারি প্রশ্ন আউট করতে, আমি ওরা প্রশ্ন আউট করে দিতাম, ও পড়তো না, মানে উইটি যাইতো, 2-3টা প্রশ্ন ইসলাম আইছিল, ঠিক আছে। তো আসছিল পরে যেন পড়ে নাই, আমার সাথে কথাবার্তা বলে না, আমার সাথে উল্টাপাল্টা কথা বলে, আমি তখন খেদ দেওয়া শুরু করি, দিবেন না, এখন দিবেন না, থাক, কোনো সমস্যা নাই, দেখি না। ডিভোর্স পেপার তো পাঠিয়ে দিয়েছে আপনাকে, হ্যাঁ, তখন আপনি উল্টাপাল্টা থ্রেট দেন কি হিসেবে, আমি তো বুঝলাম না। ডিভোর্স লেটার পাঠিয়ে দিছে, তো পাঠাইলে আমার কথা হচ্ছে ডিভোর্স লেটার দিছে, কোনো সমস্যা নাই, পরবর্তীতে যদি কমপ্লেন্স করতে পারে পরবর্তীতে হয়ে যাবে। আপনি চিন্তা করতেন যে এরপরও আপনি ওকে ফিরিয়ে নিয়ে আসবেন? হ্যাঁ, পরবর্তীতে ফিরিয়ে নিয়ে আসবো। তো আমি যখন এভাবে কথাবার্তা বলি, তার খারাপ বিহেভ করে, আমি একটা কাজ করি, আমার একটা ফ্রেন্ড আছে সাগর, তো ওর আমি বললাম দোস্ত এমন ব্যাপার, এমন কাহিনী, তো তারে সে গেল ওইখানে, ইনি বলার পরে আবার সবকিছু ঠিকঠাক হয়ে গেল। সবকিছু ঠিকঠাক হয়ে যাওয়ার পরে এখন মনে করেন সবকিছু ঠিকঠাক হয়ে গেল মানে আবার তাদের বাসায় আমি কন্টিনিউ যাওয়া আসা করতেছি, আবার আমাদের একসাথে থাকতে দেয়, ঠিক আছে। ওর বাসা থেকে থাকতে দিল আপনাকে? হ্যাঁ, মাঝখান ওর কি হয়ে গেল, ওর টিবি রোগ হয়ে গেছে। সো টিবি রোগ হয়ে যাওয়ার পরে আমার বলতেছে যে টিবি হয়েছে, এই মেয়ে হয়েছে, তো অনেক প্রবলেম, ঠিক আছে। তো যখন বলছে যে টিবি রোগ হয়েছে, তো সমস্যা নেই, টিবি রোগ হয়েছে, টিবি রোগের একটা কাহিনী আছে। টিবি রোগের কাহিনী হলো একসাথে যদি কেউ খাইতে বসে, হ্যাঁ, যদি কেউ খাইতে বসে প্লাস তার সাথে কেউ ঘুমায়, তার মাস্ট বি টিবি হবে, ডাক্তার বলে, ঠিক আছে। তো ওইখানে আমি বাসায় গেছি, ওর সাথে কথাবার্তা বলতেছি, ওর সাথে আমি তখন আগে কোনো সময় একসাথে খাই নাই, ওই দিন আমি একসাথে খাইছি। এটা আপনি জানার পরেও? জানার পর আমি খাইছি। না, যখন আপনাকে থাকতে দিচ্ছে ওর সঙ্গে এই অবস্থায়, তখন তো আপনারা আর বিবাহিত নন, ডিভোর্স হয়ে গেছে আপনাদের মধ্যে, তারপরও ফ্যামিলি থেকে আপনাদেরকে স্বামী স্ত্রীর মতো থাকতে দিচ্ছে? কেন দিল বলতে পারবো না। মেয়েটা তখন রাজি ছিল? হ্যাঁ, মেয়ে রাজি, মেয়ের ফ্যামিলি রাজি। তাহলে ডিভোর্সটাই বা কেন হলো? ডিভোর্স হয়েছে, তো ডিভোর্স ছিঁড়ে ফেলছে, আগুনে পুড়ি মুড়ি ফেলছে সব। কে ফেলেছে? আপনি ফেলেছেন না এরা ফেলেছে? আমারটা যখন দিছে তখন একটা তো আমি আমার মায়ের পাইছিল, ওইটা রাইখে দিছে, আর তাদের বাসা থেকে যেটা দিছে ওইটা পুড়ে মুড়ে ফেলছে, আর আমারটাতে তো রাইখে দিছে, ওটা তো আমি সিগনেচার করি নাই। আমার প্ল্যানিং হলো এখন কি করবো, তার ফ্যামিলি আবার গেছে আমাদের ফ্যামিলির কাছে যাওয়ার পরে বলতেছে যে এরকম, আবার তারা আমার ফ্যামিলি বলল যে দেখেন, যে আমরা যদি বরযাত্রী যাই, আমাদের ঢাকা হলো আত্মীয় স্বজন অনেক, ঠিক আছে, আত্মীয় স্বজন অনেক, প্রায় 200 থেকে 300 বরযাত্রী হয়ে যাবে। একটা কাজ করেন, আপনার মেয়েরে আমরা তুলি লাইনে বিয়ে করাই দিই এখানে, দেন আপনারা 50,000 টাকা 1.5 বছর সন্ধান মতো রাজি হয় তারা। মানে আলটিমেটলি সেকেন্ড টাইম আপনাদের ফ্যামিলিগত ভাবে আপনাদের বিয়েটা দেওয়া হলো, তাই তো? হ্যাঁ, ওকে, বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার পরে কিন্তু তার শর্ত ছিল টিবি রোগটা বলতে পারবে না, জানার সমস্যা আমি বলিনি কোনো সময়। মানে আপনার ফ্যামিলিতে জানাতে পারবে না যে মেয়েটা টিবি রোগ হয়েছে? আমি কোনো সময় বলিনি। আচ্ছা। তো মাঝখানে আমি আবার ফার্মাসিক্যাল কোর্স করছিলাম কমপ্লিট। তো আমি একদিন অবশ্য বাসা থেকে বের হয়েছিলাম একটা দরকারি কাজে, কল্যাণপুর আছে মামার বাসায়। তো ও আমার বলতেছে যে তুমি আজকে রাত্রে বাসায় আসতে লাগবে। আমি বলছি দেখো আমি আজকে রাত্রে আসতে পারবো না, আমি তো প্রবলেম আছে, মামা থাকতে বলছে, মাস্টার বিয়ে থাকতে লাগবে। সে বলতেছে আসতে লাগবে, না আসলে আমি উল্টা পাল্টা করবো। উল্টা পাল্টা কি করবা? আমি যাই বাবা, আমি তো দূরে কোথাও জানি, আমি তো সামনে এদিকেই তো, আমি তো কালকে সকালে আসবো। সে কি করলো, ওই দিন রাত্রে হাত মাঠ কাটে ফেলো, শুধু অযথা শ্রাবন্তী। এরকম হাত কাটা কি প্রথম নাকি এর আগে? ফার্স্টে। আচ্ছা, ফার্স্ট আমি গেলাম, যাওয়ার পরে দেখলাম ফার্স্ট টাইম আগে আমাদের ড্রয়িং রুম যেটা, ওইখানে নিলাম, নিয়ে আগে দরজাটা লাগাইলাম, লাগা ঠাস করে একটা চটকানা দিয়েছে, ফার্স্ট হাত তুললাম, অনেক জুড়ে দিছে চটকানাটা। তারপরে অনেক খারাপ লাগতেছিল, ও হাত কাটছে, মানে প্রচুর কষ্ট লাগতেছিল। যখন আমার কষ্ট লাগতেছিল তখন বললাম এই উল্টা পাল্টা কাম করো গিল্লিগা। তারপরে হাত ব্যান্ডেজ করে দিলাম, কানলাম অনেক। আচ্ছা, তখন কি লেখাপড়া আপনার একেবারে বন্ধ? হ্যাঁ, বন্ধ করে দিই এই বিয়েটা হওয়ার কারণে। হ্যাঁ, দেন এভাবে চলতে থাকে। তখন দেখা যাইতেছে যে আমি মাঝখান দিয়া, আমি বলিনি, যখন ও সেকেন্ড টাইম যখন আমার লাইফ থেকে চুই লাগিয়েছিল,
তখন আমি স্মোকিং করা শুরু করছিলাম। আচ্ছা, ঠিক আছে। তো আমি স্মোকিং মাঝে মাঝে করতাম। ওকে। স্মোকিং যখন করতাম ও ধরতে পারতো না, মাঝে মাঝে করতাম। যখন মাঝখান দিয়ে ব্যবসাটা খুব ভালো চলছিল, মাঝখান দিয়ে একটু ডাউন খাই গেছিল। ডাউন খাইছিল কারণ হলো আমি আমার ফ্রেন্ড সার্কেল এর বসে আমার ফ্রেন্ড সার্কেল বলতো, দেখ দোস্ত তুই তো বিয়ে শাদী করছ, নতুন একটা জিনিস আসছে, তুই জীবনে খাস নাই, এটা খাইলে অনেক ভাল লাগবো। আচ্ছা, ভাল লাগবো মানে কি খাইলে মানে খুবই রাত্রে খুবই ভাল লাগবে। আচ্ছা, ঠিক আছে। তো বললাম আচ্ছা ঠিক আছে খামু। তো ওই দিন রাত্রে আমি ফার্স্ট যাকে বলি ইয়াবা খাইছিলাম। ওকে। ফার্স্ট ফ্রেন্ড সার্কেল তো আমি খাইলাম, ফার্স্টে কিছু বুঝি নাই। তো গেলাম মোটামুটি কি খাওয়াইছি কিছু বুঝলাম না। কয়েকদিন খালি বুঝবি না, 2-3 দিন খাইতে লাগবো। তো মাঝখান দিয়ে আমি খাইলাম, খাওয়ার পরে হ্যাঁ দেখি না ভালোই লাগে। মাঝে মাঝে যখন আমি ওর সাথে কিছু করার চিন্তা ভাবনা থাকতো, মেন্টালি থাকতো, মাঝে মাঝে আমি খাইতাম। এটা আমার ফার্স্ট। এটা খাওয়ার পরে আমার ফ্রেন্ড সার্কেল বাইরে গেছে, ব্যবসা আস্তে আস্তে একটু ডাউনের পথে চলে গেছে। ব্যবসা ডাউনের পথে চলে গেছে। আর এর মাঝখানে আমি 40,000 টাকার মাল আমার চুরি হয়ে গেছে। আচ্ছা, চুরি হয়ে গেছে, আবার ঢুকছি এই খারাপ নেশায়, দেখা গেছে আমার পকেটে 1,000 টাকা যাইতেছে। নেশা করা শুরু করলেন, বিজনেস লস, সংসারের অবস্থা ভালো না, সবকিছু মিলিয়ে এই হচ্ছে আপনার অবস্থা। হ্যাঁ বলেন। তারপরে একটা কাজ করলো যে আমার মায়ের বললো যে ও একটা টিউশনই করুক আপাতত, মানে আপনার বউ। হ্যাঁ, আমি প্রথম রাজি হই নাই, অনেক কি করছে আমাকে না টিউশন করা। তখন কি ওর রোগটা ভালো হয়ে গেছে? টিভিটা কি ভালো হয়েছে? হ্যাঁ, টিভিটা ভালো হয়ে গেছে, টেস্ট করাইছে। তো ও বলতেছে টিউশনে, ও আগে আমি তো আগে টিউশন করাইছি, করাইছি, টিউশন করে আমি লেখাপড়া চালাইতাম, তো সমস্যা নেই করে। তখন কি লেখাপড়া করছে? না, ও লেখাপড়া বাদ দিয়ে দিছে। আমি বিয়ের পরে ওকে লেখাপড়া বাদ দিয়ে দিয়েছেন? ওকে লেখাপড়া বাদ দিয়ে দিছি, ওরে ভর্তি করাই দিব মার সামনে, মানে 1 বছর গ্যাপ গেছে মাঝখান দেয়া, তো ওরে সামনে ভর্তি করাই দিব। ও আর আমি একসাথে ভর্তি হবো প্ল্যান। ওকে ওকে। দেন ও মাঝখান দিয়ে আর কি টিউশনে যখন করতেছিল, তখন 5 দিন যায় ওদিন আমি জানি না, 2-3 দিন চলে গেছে। আমি জিজ্ঞাসা করলাম তুমি কই যাও এই টাইম, এই টু এই টাইম টিউশনে করতেছে। আমি করো, আচ্ছা করতে থাকো, সমস্যা নেই। আমার খুবই খারাপ লাগে, কারণ নিজের বউ মনে করে না কোনো কাজ করামো, পড়াইতেছে প্লাস স্কুলে নিছে। তো 1 মাস চলে গেল, আমি কিরকম লাগে, ভালো লাগে? বলতেছে হ্যাঁ মোটামুটি ভালো লাগে, খারাপ লাগে না। তো কয় স্টুডেন্ট আছে ভালোই লাগে। আমি কি ভালো লাগলে তো ভালোই করো, আর না ভালো লাগলে কম না তুমিও চাকরি নাও। আমি না দেখো শোনো, আমি এদিকে চাকরি করবো না, কারণ আমি খুবই ঘুমাইতে পছন্দ করি। আমি ছোটবেলা থেকে অনেক ঘুমাইতে পছন্দ করি। তো আমি যখন ঘুমাইতে আমি করবো না, তো আমার এদিকে ভালো লাগে না, আমার দ্বারা সম্ভব না এটা। আমি তো জানি আমার দ্বারা কি সম্ভব না। তো এভাবে চলতেছিল। পরে ও বলতেছে যে আমার ভাল লাগে না, আমি চলে যাবো এখান থেকে, আর থাকবো না তোমার সাথে। কিসের জন্য থাকবো না? ও সারাদিন কাজ করে, সারাদিন বলতে ঘরে যাবতীয় যত কিছু কাজ আছে ও কাজ করে, ওর কাজ করতে ভালো লাগে না। বিয়ে 3 বছর পার হয়ে গেছে। 3 বছর পরের ঘটনা এটা? হ্যাঁ। ওকে। বিয়ে 3 বছর পার হয়ে গেছে, দেন ও চলে যাইবো। তখন কি ওকে ভর্তি করতে পেরেছেন, লেখাপড়ায় ভর্তি করতে পেরেছেন, নাকি তখন তিনি লেখাপড়া ছেড়ে দিয়েছে? পুরোপুরি ছাড়ে না। আমি আর ও মানে আমরা তো 1 বছর থাকলাম মুন্সিগঞ্জ, মানে ভর্তি করেন নাই? মানে হ্যাঁ, আপনিও পড়াশোনা ছেড়ে দিয়েছেন, ও ছেড়ে দিয়েছে? আচ্ছা, তারপরে চলে গেল। হ্যাঁ, তো ভালো কথা, চলে যাইবা। আমি অনেক কান্না করতেছি, বুঝাই দিই না আমি অনেক কান্না করতেছি। তো ও বলে থাক কিছুদিনই তো পাইবা, তারপর তো চলে যাবো। কিন্তু আমি ওরে বললাম তুমি যে চলে যাইবা, তোমার মাথার মধ্যে বুদ্ধি আছে, যাইবা কেমনে, মানে কেমনে যাইবা, হাউ টু বি পসিবল? কোনো সময় সম্ভব না, কারণ আমার ফ্যামিলি আছে, তোমার ফ্যামিলি আছে, সাইডা দিব, এত সারা তো সম্ভব না। তোমার একটা ভালো একটা বুদ্ধি। কি বুদ্ধি? মানে আপনি কি অন্তর থেকে চাইতেন যে সে চলে যাক? না, আমি অন্তর থেকে চাইতাম না, মন থেকে চাইতাম না, কিন্তু ও যে কষ্টে আছে আমার এগুলো ভালো লাগতেছে না। ও যে কষ্ট, আমি চাইতেছি ও অন্য জায়গায় যাক, বাট হ্যাপি থাক, হ্যাপি সামহাউ ও হ্যাপি হোক। আমার কষ্ট হলে ও হ্যাপি হোক, ও হ্যাপি হোক। আমার কষ্ট হইতেছে, আমি তো ওর ছাড়া বাঁচতে পারবো না, আমি তো বুঝতেছি আমি ওর সাথে 1 মুহূর্ত থাকতে পারবো না। তো আপনি তাকে ওকে বললেন যে ফ্যামিলিতে গিয়ে বলবা যে ছেলের এরকম চরিত্র খারাপ, এটা খারাপ, ওটা খারাপ, এটা বললে তোমাকে যেন জায়গা দেয়, তাই তো? না, এটা তুমি ফার্স্ট টাইম বলবা, বলার পরে আমার ফ্যামিলির উপরে দোষ দিবে না। ফ্যামিলির উপরে দোষ দিলে আবার তারা ফ্যামিলির সাথে কন্ট্যাক্ট করবো, ফ্যামিলির সাথে কন্ট্যাক্ট করবো, আমার মার সামনে তুমি দাঁড়ায় বলতে পারবা। কারণ আমার মায় 15 বছর নিরামিষ খেয়েছে। নিরামিষ বলতে গেলে কি মাছ মাংস এইসব কিচ্ছু খায়নি, খুবই ঠাকুর ভক্ত। তার এইভাবে পারবা না, এভাবে কোনো মতেই সম্ভব না। নিজের পায়ে নিজে কুড়াল দেওয়া শুরু করলাম। চিন্তা করছি ও বাসায় যাইবো, বাসায় যাইবো করতেছে, যাক আমি তো এদিকে লস খাইছি ব্যবসায়, আমি তো উল্টা পাল্টার ভিতরে ঢুকছি। ঠিক আছে, ঢোকার পরে কি
কি করবো এখন এদিক দিয়ে যাইবো, এদিক দিয়ে আমি ফ্যামিলিতে সবকিছু ভুলে দিব, আর এদিক দিয়ে সুন্দর করে বুঝে নিয়ে আসবো সবকিছু পাঠ। কারণ ওইসব জানলে আবার আমার লগে সমস্যা করবে, এই করবো সেই করবো। আমি বুঝি নাই, ফ্যামিলিকে বলে দিবেন মানে কি বলবেন? আমার ফ্যামিলিকে বলবো যে আমার ব্যবসা লস খাইছে, এটা করছি, আমি ফ্যামিলিরে খুব সুন্দরলি ভাবে বলে দিলাম আমি ব্যবসা লস করছি, প্লাস আমার বউ আসতে যাইতেছে না, এখন পরবর্তীতে আমি ওরে বুঝে নিয়ে আসতে পারতে পারবো। আমার মাথার মধ্যে ছিল এটা প্ল্যান। ওকে, ঠিক আছে, আমি এই জন্য ওরে এগুলো বুঝাইছি। বুঝানোর পরে দেন ও চলে গেছে। চলে যাওয়ার পরে ও আমার সাথে কথাবার্তা বলতেছে। আমি ওর মায়ের বললাম, দেখেন ও তো চলে আসছে একবারের জন্য, কয় আরে কি ফাইজিম করে, এটা আওয়াজ দেখো যাইবো, দেখো না ও আইলে ইমন করে, 2-3 বার করছে না, গেছে না, সমস্যা নেই, এগুলো কন্টিনিউ করে। বুঝতে পেরেছি, সম্পর্কের মধ্যে খুবই টানাপোড়েন চলছিল, কিন্তু কি হলো, সে কি আপনার সংসারে ফিরে আসলো নাকি ওখান থেকে সে অন্য কোনো কিছু চিন্তা করতেছে তার বাবার বাড়িতে থাকা অবস্থায়, যেভাবে আপনি তাকে পাঠিয়ে দিলেন? সে ওই দিন কি করলো, ওই দিন সে শাখা সিঁদুর সবকিছু ভেঙে ফেললো। ওই দিনই ওই ঘটনার পরে সে শাখা সিঁদুর সবকিছু ভেঙে ফেললো। ও আমার কাছে আসবে না, সবকিছু কমপ্লিট, সে আমার কাছে আসবে না, সে কিছু করবে না। সো আর মারে ওই দিন বললো যে ওইটা করে, এটা করে, এটা করে, আমি শিখিয়ে দিয়েছিলাম সবকিছু, সবকিছু টেকনিক্যালি অ্যাপ্লাই করলো। সে আরো 1-2 বার আগে শাখা সিঁদুর খুলছে, এমন ভাঙছে, বলতাম না যখন চলে যেতাম, তখন তার আমার সাথে কোনো যোগাযোগ নাই। তখন তার মা আমার কাছে ফোন দিল যে তোমার বলছিলাম না ওদিন থাকলে তো কিছু হইতো না, যে শাখা শুধু ভেঙে ফেলছো, তোমার তো সংসার করবো না। আমি কি ছেলে খেলা নাকি সংসার করবো না, এটা সেটা না, সংসার করবো না। আবার কি হলো, সে আমার সাথে কোনো যোগাযোগ নাই, কোনো নাই, তাদের সাথে ফোন দিলে কোনো রেসপন্স নাই, কোনো কিছু নাই, ফ্যামিলি থেকে রেসপন্স, তার থেকে কোনো রেসপন্স নাই। পরবর্তীতে কি হলো যে আমার একদিন সে তার মা বলতেছে, প্লাস ও বলতেছে যে তুমি যদি আমাদের এইখানে একটা বাড়ি করতে পারো, প্লাস কি করতে পারো, মানে একটা বাড়ি করতে পারো টঙ্গীর মধ্যে, তাহলে তোমার কাছে আমি আসবো না। তাই আমি বললাম যে টঙ্গীর মধ্যে আমি বাড়ি করবো কিভাবে, দেখো যে এইখানে যদি আমি বাড়ি করি আমার তারা ডাকাতি করতে লাগবো, তাও আমার সময় 6 মাস, 6 মাসের মধ্যে ইম্পসিবল। তো সে বলো না, 6 মাসের ভিতরে পারলে পারলাম, না পারলে নাই, আমি তোমার জন্য ওয়েট করতে পারবো না। আমি বললাম ঠিক আছে আমি ট্রাই করবো, তাও দেখো আমি কি করি। তো কিছুদিন পরে দেখা গেল ওর মোবাইল থেকে 2000 টাকা কে জানি ফেক ভাবে নিয়ে গেল। ফেক ভাবে যখন নিয়ে যায়, দেন তারপরে আমার ও ফোন দিল কে তুমি এই কাজটা করছো, যে তুমি এই টাকাটা মনে হয় ফেক ভাবে তুমি আমার কাছ থেকে নিয়ে গেছো। তো যখন বললো যে ফেক ভাবে নিয়ে গেছো, আমি বললাম না তোমার কাছ থেকে গিলিয়া টাকা নিও, তোমার কাছ থেকে আমি টাকা নিয়ে কি না, আমি সত্যি টাকা নিই, তুমি যেটা সত্যি এটাই বলছি। তো পরবর্তীতে কয় এটা আমার ভর্তির টাকা ছিল, আমি ডিগ্রিতে ভর্তি হইতাম, 3,500 টাকা লাগবে। তো আমি কবে লাগবো, বললো যে আর 10-15 দিন সময় আছে। আমি ঠিক আছে ওকে। তো 10-15 দিনের ভিতরে আমি কি করলাম, আমি কষ্ট করছি, মনে করেন রাজমিস্ত্রির কাজ প্লাস ইমি আছে না, ওইভাবে ওইখানে বাসা থেকে অনেক দূরে যেয়ে করতাম এইসব কাজগুলো। আপনি টাকাটা জোগাড় করে দিলেন? হ্যাঁ, টাকা যখন আমি এইভাবে জোগাড় করে দিছি, তার মার কাছে বললাম যে দেখেন আমি 3,500 টাকা পাঠিয়ে দিয়েছি, পাঠিয়ে দিছি। পাঠিয়ে দেওয়ার পর আবার সে যোগাযোগ করা শুরু করলো আমার সাথে, সে যোগাযোগ করতেছে, তার ফ্যামিলি সবাই আমার সাথে যোগাযোগ করতেছে, ইমি করতেছে। তো 14 ফেব্রুয়ারি 2016 সালের 14 ফেব্রুয়ারি 2016 সালের 14 ফেব্রুয়ারির মধ্যে তার সাথে আমি তাকে অনেক বুঝাইছি যে দেখো তুমি যদি আমার ছাইরা যাও কি হবে। এখন একটা জিনিস বুঝো, আমার বেবি হবে, তোমার বেবি হবে, তোমার বেবিরে কি বলবে, আমার মা 2টা বিয়ে করছে, আমার ফাদার 2টা বিয়ে করছে, এদিক তো বলবো, সবাই দেখে আমাদের হাসবে, ফান, মানে যেটাই হোক আপনি তাকে আবার ফিরাইতে চাইতেন আপনার লাইফে। ওকে, যাই হোক, তারপর কি হলো? তারপরে দেন এইসব বলতাম। তো বলার পরে সে আমারে বলছে যে কথাবার্তা বলতো আমার সাথে, আবার কন্টিনিউ টাকা পাঠানোর পরে। প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট আরেকটা বিরতি নেব। বিরতির সময় হয়ে গেল 5 মিনিটের বিরতি, এবং আজকের এই অনুষ্ঠানের শেষবারের মতো বিরতি। বিরতির পর আমরা আবারও ফিরে আসছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920-তে। ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। রাত অনেক গভীর হয়েছে, যারা আমার সঙ্গে জেগে আছেন আর যে কিবরিয়া তাদের সঙ্গে আছে অভিজিৎ, তার জীবনের গল্প নিয়ে। আমরা কথা না বাড়িয়ে অভিজিতের কাছেই ফিরতে চাই। সবার আগে মনে করিয়ে দিচ্ছি আরো একবার, আগামী বুধবার থেকে আপনারা হ্যালো 8920 শুনতে পাবেন রাত 11টায়। শুধু হ্যালো 8920 না, আগামী রবিবার থেকে যাহা বলিব সত্য বলিব প্রচারিত হবে রাত 11টায়, অর্থাৎ রাত 12টার যত অনুষ্ঠান ছিল এবিসি রেডিওর জনপ্রিয় সব অনুষ্ঠানগুলোই এখন থেকে প্রচারিত হবে রাত 11টার খবরের পরপর, অর্থাৎ 11:04 থেকে 5 মিনিটের শুরু হবে অনুষ্ঠানগুলো। আশা করছি এই সময়সূচির সাথে আপনারা সবাই মানিয়ে নেবেন, কারণ আপনাদের অনুরোধেই এই সময়সূচি আমরা করেছি। ওকে, আমরা অভিজিতের কাছে আবারও ফিরছি। অভিজিৎ,
কনভিন্স করার পরে সে কনভিন্স হইছে। আমি কই তোমাদের বাসায় আমার মন যেতেছে আসি। সে বলতেছে হ্যাঁ আসো, সমস্যা নেই। আমি তোমার মারে বলছো? মারে হালকা পাতলা জানাইছি। 15 তুমি বলো আমার ছোট ভাইরে। আমি ঠিক আছে, আমি 15 বলতেছি। 15 বলছি। 15 বলার পরে সে আসছে। আমি তাদের বাসায় গেছি, তাদের বাসায় মা দেখছে, তার মা দেখে কি ভালো রিড করে না, খারাপ রিড করে না। তুমি হঠাৎ আসছো, আমার মেয়ে শাখা সিঁদুর কতদিন পরে শাখা সিঁদুর মানে মেবি মাস খানিক। আচ্ছা, তারপর মাস 2 মাস। হ্যাঁ, 14 তারিখে গেলাম, দেন ফোন নিয়ে গেছে অবশ্যই। ওইখান থেকে কথাবার্তা বলার পরে আপনার একসাথে থাকলাম 2 দিন। থাকার পরে আমি চলে আসবো যেদিন চলে আসবো, তার মানে বলতেছি ও আমার সাথে সামনে পর্যন্ত যাক। আইসা হ্যাঁ, সবসময় যেখান পর্যন্ত আগায় দেয় ওইখানে পর্যন্ত, না ওইখানে পর্যন্ত আগায় দেওয়া যাবে না, তুমি চলে যাও এবার হাত হাতে। তো আমার সাথে কানতেছে, কান্নে বলতেছে তোমার এত করে তারপর তুমি করো না, মানে এত ভাবে তোমারে অপমান করে তুমি তারপরও আসো। আমার খারাপ লাগছে। আমি পরে চলে গেছি এখান থেকে। চলে যাওয়ার পরে আমার মন জেনে গেলে টানটাছে ও ফোন দিব, বলবো আমার নিয়ে যাও। তো যেমন চিন্তা ভাবনা সেমন কাজ, সে আমার ফোন দিছে, সে আমার ফোন দিয়ে বলতেছে তুমি আমার নিয়ে যাও। তো তাদের বাসায় গেলাম, তার তুমি ব্যাকম্যাক সব গুছাও, তোমার নিয়ে যাবো। তো সে গুছাইতে মনে তার মা এবং বাবা ইয়া বুঝায় আমার অনেক কিছু কনভিন্স করে ফেলতো যে তুমি এখন চাকরি মাকরি করো, ইমি করো, তোমার ব্যবসা তো অবস্থা খারাপ। আমি করি আচ্ছা ঠিক আছে, আমি চাকরি নিতেছি। তো পরবর্তী কনভিন্স করে ওইখানে ওর রেখে দিল। আমি বললাম ওদের বাসায় থাকলে আমার তো কথাবার্তা বলতে দিই, আমার তো আসতে দিই, আমার তো সমস্যা নেই। তারপরে কি করলো যে আমার মার কাছে ওই দিন তার মার ফোন দিল, ফোন দিয়ে বললো যে আপনার ছেলে এখানে আসছে, এটা সেটা, তো আপনার বউরে আপনি এসে নিয়ে যান। আমার মায়ের বললো যে দেখো আমি তো আসতে পারবো না, যা যদি যায় আমার ছেলে বাবা যাইব, আপনি না গেলে আমি বউ দিতাম না। তারপরে এভাবে ওই দিন রাত্রি আমার সাথে মোবাইলে তর্ক বিতর্ক হয়ে গেছে। তোমার মাই বলো, তোমার মা তোমার বৌদি দিব না, তোমার বললো তোমার কোনো যোগাযোগ নাই, কোনো কথাবার্তা নাই, কোনো কিছু কথা দিব না। ওই দিন রাত্রি তার মায় মায় বলতেছে এইসব, আর মেয়ে উল্টাপাল্টা কথা বলতেছে। আরে যে মেয়ে দুপুর বিকালবেলা কান্না করলো, রাত্রেবেলায় চেঞ্জ, আমি কি অটো চেঞ্জ হয়ে যায় নাকি? পরে ওকে ফাইন, আমি ওইখান থেকে চলে আসলাম। ওর সাথে একটা কমিটমেন্ট করছি, ওর ভাইরে আমি ভালো করবো। ওর ভাই কি ধরনের খারাপ কি আসে বিষয়, তো একটা কাজ করলাম, ওর ভাইয়ের সাথে আমি মিশা শুরু করলাম। এরকম আরেকটা রং, ছোট ভাই কিন্তু কলেজে পড়ে, তো ইয়াবা খাইতো আমি জানতাম না। আর ভাইয়ের সাথে আমি ক্লোজ হয়েছি, সবকিছু হয়েছে। হ্যাঁ, ওর আপন আমি জানি যে ড্রাগ নিয়ে মানুষ সত্যি কথা বলে না, কিন্তু ওর ভাইকে আপনি এইসব ড্রাগ কেন দিচ্ছিলেন? এগুলো তো দেওয়াটা আপনার উচিত হয় নাই। হ্যাঁ, এটা আমার ভুল। এটা আমার হচ্ছে আপনি নিজে পলিউটেড হয়ে গেছেন, তারপর ওর ছোট ভাইকে আপনি এটাকে করার চেষ্টা করেছেন। না, আমি ওর ছোট ভাইরে করাইনি, ওর ছোট ভাই নেয়, ঠিক আছে। আমি জাস্ট ওরে আমি বুঝাইতেছি তুমি এটা আজকেই খাইবা, লাস্ট আমার সাথে খাইবা, এরপরে নেক্সট ডে খাবা। আপনি তাকে দিয়েছেন। তারপরে ও আর কি ওদিন রাত্রে খাইলাম, খাওয়ার পরে ওর ভাই, আমি গাঁজা খাইতাম না কোনো সময়, ওর ভাই গাঁজাও খায়। তো এটা কি জানলো আপনার বউ? জানলো একটা পর্যায়ে যে আপনি ওর ছোট ভাইকে এই ধরনের? হ্যাঁ, একটা পরবর্তীতে বাসায় যায় সবকিছু বলে দিছে, মানে এই ছেলেটা বলে দিয়েছে সবকিছু। যখন ও আমার বাসা থেকে চলে যায়, ও বাসায় সবকিছু বলছে কি বলেন তা আমি জানি না এখনো, কিন্তু কিছুদিন পরেই শুনতেছি ও আমার ডিভোর্স দিয়ে দিব, মানে ডিভোর্স দিয়ে দিচ্ছে অলরেডি। আমার তাদের ফ্যামিলির সাথে কোনো যোগাযোগ নাই, কোনো কিছু নাই। তো কতদিন পরে দেখলাম আমার কাছে ডিভোর্স লেটার আসলো। আমি ওর বার্থডের দিন ফোন দিয়েছিলাম, ওর বার্থডে ছিল এপ্রিলের 10 তারিখ। আমি ওই দিন ফোন দিলাম আমার কাছে টাকা পাঠানোর জন্য, কিছু কিনুক, 1000 টাকা অবশ্য। আমার বললো যে তোমার ডিভোর্স দিয়ে দিয়েছি, টাকা আমাকে পাঠানো কি দরকার? আমি তো জানি না আপনি ডিভোর্স কবে দিলেন। হ্যাঁ, আজকে দিয়ে 2 দিনের ভিতরে ডিভোর্স লেটার চলে যাবো। তো যখন আমি জানি যে ডিভোর্স লেটার চলে যাবো, ঠিক আছে ওকে ফাইন, আমি তখন খুবই দোষারোপ করি ভগবানের যে হয়তোবা এটার জন্য হ্যাঁ ক্ষতি। আর আমি চিন্তা ভাবনা করলাম যে হয়তোবা ওর ভাই কিংবা ওর ভাইয়ের সাথে যে ফ্রেন্ড আসছিল ওই 2-4 জন একটা লিক করছে কিছু, হয়তোবা এত বড় ডিসিশন নিতে পারে না সে, ঠিক আছে। তো আপনি ড্রাগ নিতেন সেটা আপনার স্ত্রী জানতো, এবং ওর ভাইকেও আপনার সাথে জড়িয়েছেন? না, আমার ও জানতো না। প্রথম যেটা হচ্ছে যে আপনি আপনার ওয়াইফকে এগুলো বলেছেন, আপনার ওয়াইফের কানে সামহাউ তার কাছে গিয়েছে যে আপনি এই নেশাগুলো করেন, যে কারণে সে আপনাকে ব্লেমও করেছে, টাকা নিয়ে কি করবো, আর টাকা চুরি করেছে আমার কাছ থেকে, ওরকম কিছু। সম্পর্ক টানাপোড়েনের জায়গায় আপনি করেননি, কিন্তু আপনার ওয়াইফ আপনাকে সন্দেহ করতো। টাকা চুরি করার তো প্রশ্নই আসে না, তার কাছে 500 টাকা হাওলাত নিছি, সেটা তো আপনার জায়গা থেকে আপনি জানেন, কিন্তু আপনার ওয়াইফ তো 2000 টাকার ব্লেম আপনাকে দিয়েছে, দেয়নি?
আমার প্রশ্নটা বোঝার চেষ্টা করেন। প্রথম কথা যেটা সেটা হচ্ছে যে আপনার স্ত্রী মনে করতো টাকাটা আপনি নিয়েছেন, তার মানে আপনাকে সন্দেহ করতো, এবং আপনি যে ড্রাগ নিতে পারেন বা নেন এই যে সন্দেহ তার মধ্যে ছিল, আপনি সেটা আপনার ছোট ভাইকে নিয়ে এসে আরো পাকাপোক্ত করেছেন। আপনার জায়গা থেকে আপনি যেভাবে বলে গেলেন সেই বলার জায়গাতে যথেষ্ট ত্রুটি আছে, কারণ আপনি অনেক কিছু এসকেপ করেছেন। তো এসকেপের জায়গা থেকে আমি যেটা বুঝি যে সেটা হচ্ছে সম্পর্ক ভাঙার পিছনে শুধুমাত্র একজন না, দুজনেরই কোনো না কোনো ব্যাপার থাকে। আপনি যখন তাকে নিয়ে এসে বিজনেস করছেন বা একটা কাজকর্মের মধ্যে জড়িয়ে গেছেন, সেখানেও আপনি সাকসেস হননি, বিকজ অব আপনি তখন বন্ধু বান্ধবের সাথে জড়িয়ে গেছেন। সেটা আপনার বয়সের জন্য অনেকখানি দায়ী, সেখানে আপনাকে আসলে দোষ দিয়ে কোনো লাভ নেই। লেখাপড়া ছেড়ে দিয়েছেন, আপনার ফ্যামিলি থেকে তো আপনাকে লেখাপড়া করানোর মতো সামর্থ্য ছিল না? হ্যাঁ, সামর্থ্য ছিল, বলছো ভর্তি হওয়ার জন্য। প্রেমের কারণে লেখাপড়া থেকে সরে গেছেন, ওই মেয়েটার লেখাপড়া থেকেও সরিয়ে নিয়ে এসছেন। তাদেরও তো সামর্থ্য ছিল মেয়েটাকে পড়ানোর, ছিল না? হ্যাঁ। আচ্ছা, আপনি এখন কোনো কিছু পড়েন, পড়াশোনা করেন নাকি পড়াশোনা থেকে বন্ধ? পড়াশোনা বন্ধ, আমি এখন ফুল স্টপ। আচ্ছা, মেয়েটারও ফুল স্টপ। ডিভোর্স লেটার পাঠিয়েছে কবে? ডিভোর্স লেটার পাঠাইছে এপ্রিলের 4 তারিখ। এপ্রিলের 4 তারিখে। এরপরে এখন মেয়েটার সঙ্গে আপনার যোগাযোগ করেন? এখন আমি অনেক চেষ্টা করি, অনেকবার চেষ্টা করি, কিন্তু আমার কোনোভাবে যোগাযোগ করে না। কেমন আছে, কোথায় আছে, কি অবস্থা জানেন? কোনো কিছু জানি না, কোনোভাবে যোগাযোগ করার কোনো সম্ভাবনা নেই। মানুষের কাছ থেকে জানার চেষ্টা করি, কিন্তু আমি কোনোভাবেই পাচ্ছি না। কত বছরের সম্পর্ক আপনাদের এই ফোনের এই সম্পর্ক থেকে? সেই টোটালি আমাদের সম্পর্ক 7-8 বছর রানিং চলতেছে। 7 বছর কমপ্লিট, 8 বছর রানিং। আপনার ফ্যামিলি কি বলে আপনাকে? আমার ফ্যামিলি বলে আসলে এর মাঝখানে আমি আমার ফ্যামিলি নিয়ে গেছিলাম একবার, যখন ডিভোর্স দিয়ে দিছে। না, সেটা ঠিক আছে, বুঝতে পারছি, অনেক ঘটনা ঘটেছে, সেটা বিস্তারিত আর জানবো না আপনারা, আমাদের সতর সময়ও নেই। কিন্তু আপনি জাস্ট বলেন, আপনার ফ্যামিলিকে আপনার কোনো দোষ খোঁজে, আপনার কোনো দোষ দেয়? আমার ফ্যামিলি? হ্যাঁ, ফ্যামিলি কোনো দোষ দেয় না। আপনি স্টিল ওকে লাভ করেন, ভালোবাসেন? হ্যাঁ, স্টিল লাভ করে। কেন করেন? আর যদি ভালোই বেসে থাকবেন তাহলে আপনি তাকে কাছে রাখতে পারলেন না কেন? নিজের ভুলগুলো বোঝেন? হ্যাঁ, আমি তো অবশ্যই নিজের ভুলগুলো বুঝি, এবং আমি লাভ করি বিদেই আমি আজকে এইখানে আসছি। আর যদি আমি লাভ না করতাম, আমি আজকে এইখানে আসার প্রশ্নে আসতাম। কারণ মানুষের কাছে নিজের ত্রুটিগুলো কেউ বলে না, লিস্টে লাভ করি, পাইতে চাই, এই জন্যই আসছি। নাথিং টু সে, প্রিয় শ্রোতা, এভরিথিং ইজ পসিবল ইন লাভ। অবশ্যই ওর মতো করে বলেছে, আমাদের জায়গা থেকে আমরা আমাদের মতো করে চিন্তা করব। কিন্তু একটা জিনিস সত্য, সেটা হচ্ছে প্রত্যেকটা সম্পর্কের মধ্যেই টানাপোড়েন একটা অবস্থা থাকে। অনেক শিক্ষিত, অনেক জ্ঞানী, অনেক গুণী মানুষরা সম্পর্ক অনেক সময় লং টার্ম সাস্টেইন করতে পারেন না, এবং অক্ষর জ্ঞানহীন একটা মানুষও সারাটা জীবন একটা মানুষের সঙ্গে কাটিয়ে দেন। সুতরাং আমরা আমাদের জায়গা থেকে হয়তো ওর সম্পর্কটাকে নিয়ে অনেক বেশি কাটাছেড়া করবো, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে সময়টা ওদের জীবনে চলে যাচ্ছে বা গেছে, সেটা কিন্তু অনেক বড় বড় আঁচড় ফেলেছে ওদের ব্যক্তিগত ক্যারিয়ারে, লেখাপড়ার জায়গাটা স্ম্যাশ করে দিয়েছে। দুই পরিবারের পক্ষ থেকে খুব বেশি জোরালো কোনো ভূমিকা ছিল না, আমরা বলবো, সেটা পজিটিভ হোক বা নেগেটিভ হোক এই সম্পর্কের ক্ষেত্রে। যতটা না ওরা বেশি ইনডিসিশনে ভুগেছে, যতটা না বেশি ওরা বেশি সম্পর্কটাকে অনেক বেশি কমপ্লেক্স করে ফেলেছে। হয়তো শ্রাবন্তীর কাছ থেকে যদি আজকে আমরা শুনতাম, তাহলে ওর সম্পর্কে ও কেমন ছিল স্বামী হিসেবে বা বয়ফ্রেন্ড হিসেবে একটা স্বচ্ছ ধারণা পেতাম। সেটা আমরা পেলাম না, একপাক্ষিকভাবে বলা। সুতরাং সেই জায়গাটি থেকে এই যে গল্পটা আপনারা শুনলেন, সেটা যে স্বয়ংসম্পূর্ণ গল্প ওদের জীবনের ক্ষেত্রে, সেটাও আমরা বলতে চাই না। কিন্তু যেটাই হোক না কেন, দুজনের জীবনে ক্ষতি হয়েছে। আমরা শুধু একটা কথাই বলতে চেয়েছি আজকের এই হ্যালো ইট 920-তে, যে সম্পর্ক যেভাবেই শুরু হোক না কেন, সম্পর্কটাকে চর্চা করা নিজের ক্যারিয়ারকে ক্ষতি করে, নিজের লেখাপড়াকে ক্ষতি করে, কিংবা নিজের অস্তিত্বকে ক্ষতি করে, এটা কখনোই ওয়াইজ কোনো ডিসিশন না। কারণ অনুভূতি এক একটা বয়সে এক এক রকমের। ও টিনেজের লাভটাকে সারাটা জীবন জুড়ে খুঁজে পাবে না যখন টিনেজ সময়টা পার হয়ে যাবে। সুতরাং টিনেজে এমন কোনো ক্ষতি নিজের ক্যারিয়ারের জন্য বা লেখাপড়াতে বা নিজের ভবিষ্যতের জন্য এমন কোনো ছাপ ফেলা উচিত নয় যেটা সারাটা জীবন ধরে রান করতে হবে। এই প্রশ্নটা আজকের এই হ্যালো ইট 920 শুনে যদি আপনার মনের মধ্যে জন্ম হয়ে থাকে, তাহলে আমরা বলতে পারবো কিছুটা হলেও আমরা সার্থক। কিছু বলার আছে শ্রাবন্তীর জন্য? হ্যাঁ, অবশ্যই বলার আছে। আমি তোমার অনেক লাভ করি, প্রচুর লাভ করি, তোমার ছাড়া আমি বাঁচবো না। আমি ইদানিংও 2 বার সুইসাইড করতে গেছি, কেউ জানে না, আমার ফ্যামিলিও জানে না। আর ভগবানের কাছে একটাই সবসময় প্রে করি যে হয়তোবা তুমি আমারে পাওয়াই দাও, নয়তোবা তুমি আমারে হয়তোবা গাড়ির তোলে কিংবা যে কোনো ভাবে নিয়ে আনো তোমার কাছে। আর কি বলবো, দর্শক একটা কথা বলতে চাই যে তারা যেন আমার জন্য একটু প্রে করে।
আমি বিশ্বাস করি ভগবান চাইলে কোনো কিছু অসম্ভব না। দর্শক শ্রোতারা হাজার লাখ লাখ শ্রোতা আজকে এই হ্যালো 8920 শুনতেছে, তারা যদি মন থেকে আমার জন্য একবার প্রে করে, আমি শিওর সে আসতে বাধ্য, কারণ ভগবান একবার কবুল করলে সব